গল্প একই বন্ধনে বাঁধা দুজনে নীলাশা চৌধুরী। গল্পের প্রথম অংশ। 7 বছর পর দেশে ফিরল রোহান, কিন্তু বাড়ির কাউকে জানায়নি। সবাইকে সারপ্রাইজ দিবে তাই আর কাউকে কিছু বলেনি। চোখ ভর্তি স্বপ্ন নিয়ে দেশ ছেড়ে পাড়ি দিয়েছিল সুদূর দেশে। এখন সে একজন সাফল্য ব্যক্তি, বিদেশে ভালো জবও আছে। বড় ভাইয়ের বিয়ের উপলক্ষে দেশে আসছে। রোহানের বাবা একজন বিজনেসম্যান, তবে আগে ওর দাদারা জমিদার ছিল। গ্রামে বাড়িতে সেই জমিদার ভবনটি আজও রয়েছে। হাজারো স্মৃতি আছে, সবগুলো আফসা আফসা। রোহানের বড় ভাই রৌনক তার বাবার সাথে বিজনেস দেখাশোনা করে, আর রোহানের ছোট বোনও আছে, নাম স্মৃতি। কতদিন পর সে তার মা বাবা ভাই বোনকে দেখতে পারবে, সেই খুশি যেন ধরছে না। রোহানের গাড়িটি তাদের গেট পেরিয়ে বাড়ির ভিতরে ঢুকল। গাড়ির জানালা দিয়ে বাড়িটির দিকে তাকালো। বাড়িটি অনেক সুন্দর করে সাজানো হচ্ছে। গাড়ি থেকে নেমে লাগেজ হাতে নিয়ে বাড়ির মেইন ডোরের সামনে এসে দাঁড়ালো, তারপর কলিং বেলে চাপ দিল। কলিং বেলের শব্দ পেয়ে বসা থেকে উঠে দরজার দিকে এগিয়ে যাচ্ছে এক কন্যা, মুখে তার মিষ্টি হাসি। দরজার কাছে এসে দরজার নবটা ঘুরিয়ে দরজাটা খুলে দিতে রোহন এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে। কি সুন্দর তার গায়ের রং, দুধে আলতা, লম্বা কেশ, গালে একটা ছোট তিল। কি সুন্দর মুখের হাসি, হাসলে গালে টোল পড়ে। সামনে একটা গজদাঁত। মেয়েটির পরনে সাদা নীল কম্বিনেশনে একটা জামা। রিনি রিনি কণ্ঠে মেয়েটি শুধালো, কে আপনি? মেয়েটির কণ্ঠ এত মধুর যে রোহানের কানে তা বারবার বাজতে থাকে। রোহান একটা বর্ষর ঢোক গিলে কিঞ্চিত পরিমাণ জিহ্বা বের করে শুকিয়ে আসা ঠোঁটগুলো ভিজিয়ে বলল, আমি রোহান আহমেদ, এই বাড়ির ছোট ছেলে। মেয়েটি নিজের মাথায় নিজেই একটা গাঁটটা মেরে বলল, ওহ ভাইয়া আসুন। রোহান ভিতরে ঢুকতে ঢুকতে বলল, তুমি কে? তোমাকে তো চিনলাম না। আমি কুহু। কুহু নামটা শুনতেই রোহানের বুকের ভিতরটা ধক করে উঠল। স্মৃতির প্রেক্ষাপটে ভেসে উঠল কিছু স্মৃতি। রোহান বিস্ময় নিয়ে বলল, তুই সুলতানা খালার মেয়ে? কুহু উপর নিচ মাথা নাড়াল। রোহান হেসে কুহুর মাথায় হাত বুলিয়ে দিল। আজ বাড়ির সবাই কই? বাড়ির সবাই শপিং মলে গেছে। তুই যাসনি? না, আমি যাইনি। আমার এত হইচই ভালো লাগে না, আর শপিং মলে যা ভিড় আমার বিরক্ত লাগে। আপনি আসবেন কাউকে জানাননি? না, সবাইকে সারপ্রাইজ দিতে এসেছিলাম, কিন্তু এখন নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। কিছু খাবেন? না, কিছু খাবো না। আমি রুমে যাচ্ছি, রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুম দিব। কুহু মাথা নেড়ে আচ্ছা বুঝালো। রোহান লাগেজটা নিয়ে উপরে তার রুমে গেল। রুমে ঢুকে সে তো পুরো অবাক। কি সুন্দর ক্লিন করা, দেখে মনে হচ্ছে প্রতিদিন ক্লিন করা হয়। রোহান লাগেজ থেকে এক সেট জামা বের করে, সেই জামা আর কাঁধে টাওয়েল টানিয়ে ওয়াশরুমে যায়। বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বের হয় রোহান। বের হয়ে ভেজা জামা কাপড় বেকনিতে মেলে দেয়। তারপর কিছু একটা ভেবে ডাক দেয় কুহুকে। কুহু রোহানের ডাক শুনে ওর রুমে এসে জিজ্ঞেস করে, কিছু বলবেন ভাইয়া? আমার জামা কাপড়গুলো একটু গুছিয়ে দেও তো। কুহু বাধ্য মেয়ের মতো রোহানের জামাকাপড়গুলো সুন্দর করে বের করে একটার পর একটা আলমারিতে গুছিয়ে রাখছে। গালে হাত দিয়ে কুহুকে দেখে চলেছে রোহান। কুহুর কাজ শেষ হলে বলল, ভাইয়া আর কিছু লাগবে? না, আর কিছু লাগবে না। তুই কিসে পড়িস? ইন্টার সেকেন্ড ইয়ারে। কোন বিভাগ? মানবিক। ওহ যা। কুহু আর কাজ নেই, তাই কুহু তার নিজের রুমে এসে বিছানাটা গুছিয়ে বেকনিতে চলে যায়। তার এই ঠান্ডাটা বেশ ভালো লাগে। সন্ধ্যার ঠান্ডাটা মনটা ছুঁয়ে যায়। চোখ বন্ধ করে অতীতে হারিয়ে যায় কুহু। কুহুর পুরো নাম তাবাস্সুম কুহু। আর একটা অ্যাক্সিডেন্টে তার বাবা মারা যায়। তারপর তার চাচারা তাদেরকে জোর করে বাড়ি থেকে বের করে দেয়। মা আর মেয়ের আশ্রয় হয় নানার বাড়ি। বেশ কিছুদিন ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে ওদের জীবনের সুরটা পাল্টে যায়। ওর মার অন্য জায়গায় বিয়ে দেয়। ছোট কুহু টাপরে থাকে মামার বাড়ি। মামা বাড়ি থেকে বড় হওয়া সব। মামির লাঠিসোঁটা খেয়ে ম্যাট্রিক পর্যন্ত লেখাপড়া করে। তারপর ওর বড় খালা সালমা আহমেদ ওকে নিয়ে আসেন ওনার কাছে। এইখানে যে তাকে সবাই খুব পছন্দ করে তাও না, তবে গালমন্দ করে না। এইসব ভাবতেই চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। ওর ভাবনার মাঝে একটা গাড়ি ওদের বাড়ির ভিতরে ঢুকে কুহু বুঝতে পারে বাড়ির সকলে এসেছে।
কুহু ওদের দেখে নিচে নেমে মেইন দরজাটা খুলে দিতে ওরা ভিতরে ঢুকে সোফায় বসে পড়ল। ওদের সবাইকে বসতে দেখে কুহু পানি গ্লাসগুলোতে পানি ভরে সবাইকে দিল। সবাই পানির গ্লাসটা নিয়ে পানি খেয়ে গ্লাসগুলো রেখে দিতে কুহু এই গ্লাসগুলো রেখে দিল টেবিলের উপর। কুহু খালু নয়ন আহমেদ বলল, কুহু 1 কাপ চা বানাতো। কুহু বলল, ঠিক আছে। তারপর বলল, ছোট ভাইয়া এসেছে। সালমা আহমেদ বলল, কে এসেছে? আমার রোহান এসেছে। রোহান ভাইয়া এসেছে। কোথায় ও? উনি ঘুমাচ্ছেন। আমি আমার ছেলের জন্য রান্না করব বলেই তিনি ওনার রুমে গেল ফ্রেশ হতে। একটু পর ফ্রেশ হয়ে আসতেই তিনি কুহুকে নিয়ে রান্না ঘরে চলে গেল। উনি রোহানের পছন্দের সব রান্না বসাচ্ছেন আর হাতে হাতে সব এগিয়ে দিচ্ছে কুহু। রাত 10টা। রোহান গায়ে জ্যাকেট জড়িয়ে ঘুম থেকে উঠে সিঁড়ি বেয়ে নেমে লিভিং রুমে এসে বসল। সবাই তখন আড্ডা দিচ্ছিল। এমন সময় রোহানকে দেখে তো সবাই খুব খুশি হয়। আর স্মৃতি তো দৌড়ে গিয়ে রোহানকে জড়িয়ে ধরে বলল, ভাইয়া তুমি এসেছ? এসেছি। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। রৌনকের পাশে বসতে বসতে বলল, তা ভাইয়া অবশেষে তোমার ব্যাচেলার লাইফের ইতি ঘটতে যাচ্ছে। রোহানের বাবা শরীফ আহমেদ বলল, তা কত দিন ছুটি পেলে? রোহান ভ্রু কুঁচকে তার বাবার দিকে তাকিয়ে বলল, কেন মিস্টার আহমেদ, আমি এসে কি আপনার ক্ষতি করলাম নাকি আমার আশাটা আপনার পছন্দ না? রোহান, ভুলে যেও না আমি তোমার বাবা বিদেশ থেকে এই শিক্ষা নিয়ে এসেছ। বাবার সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? আপনি কি আদৌ বাবা হওয়ার যোগ্য মিস্টার আহমেদ? আপনার করা একটি ভুল আমার জীবনটা বরবাদ করে দিয়েছে। সেই কৈফিয়ত কি আমি চেয়েছি না চাইনি। তবে এইবার আমারটা আমি বুঝে নিব, কাউকে আর নাক গলাতে দিব না। রৌনক বুঝতে পারল এই বাপ ব্যাডার যুদ্ধ এত তাড়াতাড়ি শেষ হবে, তাই তো সে বলল, হয়েছে থামো। এখন বলতো বিদেশে এত কি করেছিস, নাকি বিদেশে আদৌ কোন সংসার পেতে বসেছিস যে এত দিন দেশে আসতে চাসনি? রোহন রৌনকের দিকে তাকিয়ে বলল, বউটা আমার এখনো বড় হয়নি, বড় হোক তারপর সংসার বাঁধব। রান্না ঘরে থেকে কুহু আর রোহানের মা সালমা আহমেদ সবটা শুনতে পারছে। বসার ঘর থেকে রোহানের চাচা রাকিব আহমেদ কুহুকে ডেকে উঠল, এই কুহু কোথায়? তুই এই দিকে আয় তো। রান্না ঘর থেকে কুহু জবাব নিয়ে বলল, আসতেছি কাকু। ওড়নাতে হাতটা মুছতে মুছতে রান্না ঘর থেকে বের হলো কুহু। রোহান তাকে গভীর চোখে দেখছে। এই ঠান্ডাতেও তার শরীরে কোন গরম জামা নেই। চুলগুলো বাঁধা, দুপাশ থেকে ছুটছুট কাঠচুল বের হয়ে আছে, কতটা স্নিগ্ধ লাগছে। কুহু রাকিব আহমেদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, কাকু কিছু কি লাগবে? রান্না কত দূর? এত প্রায় হয়ে গেছে। এক কাজ, কয়টা বিস্কুট আর সবার জন্য কফি নিয়ে তাড়াতাড়ি। আচ্ছা। কুহুর সাথে কথা বলার ধরনটা ওর ভালো লাগেনি। রোহান উঠে চলে যেতে নিলে রোহানের বাবা শরীফ আহমেদ বলল, কোথায় যাচ্ছ? মার কাছে বলে ধ্রুপধাপ পা ফেলে সে তার মায়ের কাছে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, মা তুমি কি এখনো রেগে আছো? আমি কে? আমার কথার কি কোন দাম আছে? মা আমি তো এসেছি, তাহলে এমন করছো কেন? কোথায় আর এলি তুই? সে তো আবার চলে যাবি। আচ্ছা, ওটা পরে দেখা যাবে। এখন একটু হাসো তো। তিনি ছেলের দিকে ফিরে মাথার চুল এলোমেলো করে দিয়ে বললেন, পাগল ছেলে আমার। কুহু চুপচাপ শুনছে আর কফি বানাছে। কফি বানানো হলে কফির মগে ঢেলে দিয়ে বিস্কুটের বয়াম খুলে একটা পিরিচে কয়টা বিস্কুট দিয়ে তারপর সেইগুলো নিয়ে যেতে যাচ্ছিল। এর মধ্যে রোহান বলে উঠল, দাঁড়া আমি নিয়ে যাচ্ছি, তুই এখানে থাক। কথাটা বলে কুহুর হাত থেকে ঈগল পাখির মতো ছো মেরে ট্রেটা নিয়ে চলে গেল। খালাম্নি। বল শুনছি। কাল একটু কলেজ যেতে হবে, অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। 1 ঘন্টা লাগবে। ঠিক আছে, তাড়াতাড়ি এসে পড়বি। কাল সব মেহমানরা আসবে, হাতে হাতে কাজটা না করে দিলে সামলাতে পারবো না। সমস্যা নেই, আমি করে দিব। খাবারগুলো সব টেবিলের উপর একে একে এনে রাখছে। সবাই চেয়ার টেনে বসে পড়ল। কুহু খাবারগুলো সবার প্লেটে সার্ভ করে দিচ্ছে। স্মৃতি কুহুকে বলল, আপুম্নি এসো, আমাদের সাথে বসে খাবার খাও। কুহু স্মৃতির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি পরে খাবো, খালাম্নির সাথে তুমি খেয়ে নেও। রোহান খাবার টেবিলে বসে চেঁচিয়ে তার মাকে ডাকতে লাগল, মা ওমা তাড়াতাড়ি এসো। রোহানের ডাকে তার মা ছুটে এসে বলল, কি হয়েছে বাবা, আমায় বল।
তুমি আর কুহু এখনই আমার সাথে বসে খাবার খাবে রাইট নাও। আমি কোন এক্সকোয়েজ শুনব না। ওর কথাতে বাধ্য হয়ে ওদের সাথে বসে খাবারটা খেয়ে নিল। খাবার শেষে সবকিছু গুছিয়ে রুমে যেতে রাত 1টা বেজে গেল। কুহু না ঘুমিয়ে রাত 2টা পর্যন্ত অ্যাসাইনমেন্ট করে তারপর ঘুমিয়ে পড়ল। কিন্তু রোহানের মা না ঘুমিয়ে রোহানের রুমে গিয়ে দেখল তার ছেলে বসে বসে ল্যাপটপে কাজ করছে। বাবা কি করছিস? এই তো মেইল চেক করিস, কিছু বলবে? না, এমনি দেখতে এলাম, কি করছিস? মা বসো। তিনি বসলেন। রোহান মায়ের কোলে মাথাটা রাখতেই রোহানে মা চুলগুলো টেনে দিচ্ছে। মা, আমার আমানত ভালো নেই, তোমরা তার খেয়াল রাখতে পারছোস না? এইটা তো কথা ছিল না। ওনার চোখ ছলছল করে উঠল। উনি বলল, আমি, স্মৃতি, রৌনক ওকে কখনো আলাদা করিনি। কিন্তু রক্ষা করতেও পারোনি। ও এই বাড়িতে কাজের মেয়ের মতো আছে মা। তুই তো এসে গেছিস, সব ঠিক করে নে। এইবার সবাইকে সবটা জানিয়ে দে। সময় হোক তারপর। তিনি বললেন, অনেক রাত হলো, ঘুমিয়ে পড়। তুমিও গিয়ে ঘুমিয়ে পড়ো। তিনি আর কথা না বাড়িয়ে চলে গেলেন। রোহানও ল্যাপটপ রেখে লাইটটা অফ করে ঘুমিয়ে গেল। পরের দিন সকালে খুব দ্রুত ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে কিচেন রুমে চলে গেল। তারপর সকালে ব্রেকফাস্ট বানানোর জন্য সবকিছু গুছিয়ে নিল। কাল রাতে সবাই দেরিতে ঘুমাতে এখন পর্যন্ত কেউ উঠেনি। কি আর করার, অজ্ঞত কুহুকেই একা হাতে সব নাস্তা বানাতে হচ্ছে। সবার জন্য রুটি বানিয়ে নিল, তারপর স্মৃতির জন্য আলাদা নাস্তা বানাল। রোহান সকালে কি খায় তা তো কুহু জানা নেই, তাই রুটি বানিয়ে নিল। রুটিগুলো তাড়াতাড়ি তাওয়াতে দিয়ে ছেঁকে নিচ্ছে। সবগুলো রুটি ছেঁকা হয়ে গেলে ডিম ভাজি করে নিল। ফ্রিজ থেকে কিছু ফল বের করে সেইগুলো কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখল। ডিম ভাজি করে এইগুলো সব ডাকা দিয়ে রেখে দিল। তারপর স্মৃতির জন্য নুডলসের স্যুপটা বসিয়ে দিয়ে সে তার রুমে গিয়ে কলেজের ব্যাগপত্র গুছিয়ে নিয়ে কলেজের ড্রেসটা আয়রন করে বিছানার উপর রেখে দিল। তারপর আবার নিচে এসে কিচেন রুমে ঢুকে তাড়াতাড়ি স্যুপটা রেডি করে একটা হটপটে ঢেলে টেবিলের উপর রেখে দিল। ফলগুলো ধুয়ে ফলের ঝুড়িতে রেখে দিয়ে সে তার জন্য বরাদ্দ করে রাখা খাবার খেতে গেল। একটা প্লেটে পান্তা ভাত, পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে খেতে শুরু করল। ওর খাওয়া হয়ে গেলে সে তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গেল কলেজের উদ্দেশ্য। কিন্তু একজোড়া চোখ তার দিকে ছিল, সেইটা যদি কুহু জানত। হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিল রোহান আর বিড়বিড় করে বলতে লাগল, সবকিছুর ফল পাবেন। আপনার জন্য আমার কলিজা যতটা না কষ্ট পাচ্ছে তার থেকে দ্বিগুণ কষ্ট আমি দিব। আপনার শাস্তির পালা শুরু হচ্ছে। এক এক করে সবকিছুর হিসাব আমি রোহান আহমেদ আপনার থেকে নিয়েই ছাড়ব। কেউ রেহাই পাবে না। কুহু বের হওয়ার কিছুক্ষণ পরই সবাই ঘুম থেকে উঠল। খাবার টেবিলে এসে সবাই অবাক। খাবার টেবিলে গরমগরম খাবার রাখা। মিসেস সালমা আহমেদ বলল, কুহুর কাজ অবাক হওয়ার কিছু নেই। নাস্তা বানিয়ে কলেজে গেছে। রাকিব আহমেদ বলে উঠল, পরের মেয়ে আর কতদিন রাখবে আমাদের কাছে, বড় হয়েছে তো বিয়ে দিয়ে দেও। রোহান এসে চেয়ার টেনে বসে বলল, পরের মেয়েকে নিয়ে না ভেবে তোমার মেয়ের কথাও তো ভাবতে পারো চাচ্চু। তা চাচির আর তোমার মেয়ের কি বেড়ানোর শেষ হয়নি? এইবার আসতে বলো, 4 দিন পর বিয়ে, আজ থেকে তো সব আত্মীয় স্বজনরা আসতে থাকবে, সব কাজের চাকমা আর কুহুর উপর যাবে। কুহু তো ছোট, তাও তো কত বুঝদার। তোমাদের জন্য কত করে তাও তোমরা। ওর জন্য সকালের খাবারটা কি রেখেছ? পান্তা ভাত, পেঁয়াজ আর কাঁচামরিচ। মেয়েটার মা বাবা নেই মানে এই মেয়েটার উপর তোমরা অত্যাচার করবে? মনে রেখো, সবকিছুরই কিন্তু শেষ আছে। রোহানের মুখে পান্তা ভাতের কথাটা শুনে ওরা সবাই থতমত খেয়ে গেল। স্মৃতি, রৌনক আর সালমা আহমেদ বেশ খুশি হল। ওরা এত তর্ক করে এই কাজগুলো করতে পারেনি, কিন্তু আজ সেই কাজগুলো রোহান করে দেখাবে। এইবার হয়তো কুহুর জীবনে সুখ পাবে। কমতো আর কষ্ট করেনি। কুহু কলেজ থেকে এসে ফ্রেশ হয়ে কোমরে ওড়না গুজে কাজে লেগে পড়ল। ডেকোরেশনের লোকেরা বাড়ির বাহিরে কাজ করছে। এত মানুষের রান্না তো আর বাড়িতে করা সম্ভব না, তাই ওরা বাবুচি ঠিক করেছে। রোহান তার বন্ধুদের বলে 3টে কাজের লোক আনিয়েছে। তবে রোহানের অর্ডার, কুহু যেন রোহানের ঘরটা সুন্দর করে ঝাড়পোছ করে দেয়, অন্য কেউ যেন না করে। কুহু বাধ্য মেয়ের মতো রোহানের রুমটা পরিষ্কার করে দিচ্ছে। রোহানদের বাড়িটা বেশ বড়, ডুপ্লেক্স বাড়ি। আউটসাইডে ও সুন্দর একতলা দিয়ে বাড়ি বানানো আছে।
বাড়ির পিছন সাইডে বিশাল বড় একটা সুইমিং পুল। রোহান বেডের উপর বসে বসে কুহুর সব কাজ মনোযোগ দিয়ে দেখছে। কুহুর কাজ শেষ হতে কুহু বলে উঠল, ভাইয়া আমার কাজ শেষ। এই মেয়ে আমি তোমার কোন জন্মের ভাই? আপনি আমার খালাতো ভাই। থাপ্পড়িয়ে সব কয়টা দাঁত ফেলে দিব আমি কে হই এইটা জানার পর তোর মাথাটা ঘুরে যাবে। যা ঘরে যা, আর বেশি এইদিক সেদিক যেন না যেতে দেখি, বাড়িতে অনেক বাহিরে মানুষ আসবে। নিজের রুমে গিয়ে বসে থাক। বাড়িতে তিনটে কাজের লোক আছে, তোর এত গিন্নিপানা করতে হবে না। কুহু মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে, ভাবছে সে কখন গিন্নিপানা করল, কিন্তু মুখে কথাটা বলার সাহস নেই। সাহস হবেও না, কারণ কুহু যে প্রচণ্ড ভয় পায় রোহানকে। কিন্তু কেন ভয় পায় তা জানা নেয়। ওর তো মনেও নেই কবে দেখেছিল রোহানকে। রোহন চোখ পাকিয়ে বলল, কি রে, কথা শুনতে পাচ্ছিস না? যা এখান থেকে সোজা রুমে। কুহু মাথা নাড়িয়ে রুমে থেকে বের হয়ে গেল। যতদূর দেখা যায় ততদূর পর্যন্ত তাকিয়ে আছে রোহান। যখন ও চোখের অড়াল হলো তখন রোহান চোখটা সরিয়ে বিছানায় গাটা এলিয়ে দিয়ে ভাবতে লাগলো সেই দিনের কথা, যেই সময়টাতে কুহু তার মামার বাড়ি থাকত। কুহুর প্রতি মাত্রাধিক আসক্ত হয়ে পড়ে রোহান। প্রায়ই ছুটি পেলে ছুটে যেত রোহান তার মামার বাড়ি, কারণ একটাই, কুহু। যখন ওকে বিদেশে পাঠাবে বলে সবাই জোরাজোরি করছিল, ঠিক সেই সময় সে আবদার করে বসে কুহুর সাথে বিয়ে দিলেই সে বিদেশে যাবে, নয়তো যাবে না। কিন্তু কুহুর বাবা মানতে নারাজ। কিন্তু রোহানের কুহুকেই লাগবে। সবশেষে ওর মা আর ভাই মিলে লুকিয়ে চুপিসারে মসজিদের এক হুজুরকে দিয়ে ধর্মীয় মতে বিয়ে দেন। কুহু তখনও ছোট, পুতুল বিয়ে নাম করে বিয়ে দেওয়া হয়। ওদের বিয়ের ব্যাপারটা শুধু রৌনক, স্মৃতি আর ও মা জানেন। স্মৃতিকে সবটা জানানো হয়েছে, আর স্মৃতি থেকে সব খবর নিত। তীব্র রিংটোনের শব্দে ভাবনা থেকে বের হলো রোহান ফোনটা হাতে নিয়ে দেখে ওর বন্ধু সোহেলের ফোন। রোহান ফোনটা রিসিভ করে কানে ধরতেই সোহেল বলে উঠল, যার খোঁজ করছিলি তাকে পেয়ে গেছি, কি করব? রোহান বাঁকা হেসে বলল, চোখে চোখে রাখো, আর A to Z আমাকে জানাবি। ওকে। ফোনটা কেটে দিল রোহান। টেবিলের উপর সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে বারান্দায় গিয়ে সেই সিগারেটটা জ্বালিয়ে মুখে পুরে নিল। সে যে জীবনে কত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তার কোন হিসাব নেই। সে খুব চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। তার জীবনের অনেক কিছুই তার পরিবারের কাছে অজানা। সে চাও না এখন কেউ জানুক, সময় হলে সবটা জানাবে। এখন শুধু কিস্তিমাত করার জন্য গুটি সাজাচ্ছে। হঠাৎ গাড়ির শব্দ পেতে নিচের দিকে তাকিয়ে দেখল গাড়ি থেকে নামছে সুলতানা শিকদার, চোখে মুখে আভিজাত্য ছোঁয়া। রোহান ভেবে পায় না এইটুকু ছোট একটা মেয়ে রেখে কিভাবে তিনি বিয়ের পিঁড়িতে বসতে পারলেন। একবারও কি মায়া হলো না তার ছোট মেয়েটির কথা? রোহান বুকে হাত দিয়ে বলে উঠল, ইস, কতই না কষ্ট হয়েছে আমার ছোট পাখিটার। আচ্ছা, আজ যখন কুহু তার মার সম্মুখে হবে তখন কতটা নাই কষ্ট পাবে। আচ্ছা, কুহু কি কাঁদবে? ইয়া রব, কুহু কি কাঁদবে? কুহু কাঁদবে কথাটা মনে হলেই রোহানের বুকের ভিতরটা কেঁপে উঠল। ইস, সে তো তার ছোট পাখিটার চোখের কান্না সহ্য করতে পারবে না। সমস্যা নেই কুহু, আমি ঠিক সামলে নিব, তুই কষ্ট পাস না। আমি রোহান আহমেদ থাকতে তোকে কষ্ট স্পর্শ করতে দিব না। সব কষ্ট আমি বুক পেতে নিয়ে নিব। ভয় পাস, আমি আছি। রোহান রুম থেকে বের হয়ে কুহুর রুমের কাছে গিয়ে দেখল কুহু রুমেই আছে। তার মানে এখন আপাতত সেই মহিলার মুখোমুখি হতে হবে না। আপাতত নিশ্চিন্ত সে। নিচে নেমে দেখে কুহুর মা আর ওনার হাজবেন্ড সোফাতে বসে আছে আর তার মায়ের সাথে কথা বলছে। রোহান কিছু না বলে চুপচাপ তার মতো করে সোফার এক সাইডে বসে পড়ে। রোহানকে দেখে কুহুর মা সুলতানা শিকদার বলে উঠল, কেমন আছিস তুই? আলহামদুলিল্লাহ, আপনি? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো থাকাটা কি স্বাভাবিক না? ভালো থাকার জন্যই তো নিজের একটা অংশ ফেলে রেখে আরেকটা সংসার পেতেছেন। আপনার সেই অংশটার প্রতি কোন দায়িত্ব নেই? কিছু নেই। একটি বার খুঁজও নেননি বেঁচে আছে নাকি মরে গেছে? কেমন মা আপনি? আপনাকে আমার খালাম্নি বলতেই ঘৃণা লাগে। সন্তান জন্ম দিলেই মা হওয়ার যায় না, মা হওয়ার জন্য যোগ্যতা লাগে, যেইটা আপনার নেই। রোহান, ভুলে যেও না আমি তোমার খালাম্নি। আমি ভুলিনি। তুমি কিছু জানো না, আমি সব জানি। কোন কিছুই আমার অজানা নয়। শুধু রেডি থাকুন, সব ফল পাবেন আপনারা। আপনাদের খারাপ সময় শুরু হয়ে গেছে। রোহানের মা বলল, রোহান, এইটা কি ধরনের বেয়াদবি? সরি বলো।
আমি ভুল করিনি, সো সরি বলার প্রশ্নই ওঠে না। আমি উঠছি বলে চলে গেল। এইদিকে রাগান্বিত চোখে তাকিয়ে আছে সুলতানা শিকদার আর শাহিন শিকদার। মিসেস সালমা আহমেদ কি আর করবেন, তিনি একটু মেকি হেসে বললেন, অনেক দূর থেকে এসেছিস, যা তো ফ্রেশ হয়ে নে। আর বাকি সবাই কোথায়? ওরা আসবে একটু পরে। ও আচ্ছা, এতটা পথ জার্নি করে এসে নিশ্চয় ক্লান্ত হয়ে গেছিস, যা রুমে যা। উপরের ডান সাইডের 3 নাম্বার রুমটা তোদের, যা। ওনারা ব্যাগ হাতে নিয়ে রুমে চলে গেল। ওদের যাওয়ার পানে তাকিয়ে তপ্ত শ্বাস ফেলল সালমা আহমেদ। একে একে সকল মানুষ আসতে শুরু করল। রৌনকের ফ্রেন্ড সার্কেল আসলো, তারপর রোহানের চাচি আর তার মেয়ে মৌ ও মামা বাড়ি থেকে এসে পড়ল। রোহানের ফুফু ও তার 2 ছেলে, এক মেয়ে, একজনের নাম সজীব, রাজীব আর মেয়ের নাম মুনা। সজীব এইবার অনার্সের শেষ বর্ষের স্টুডেন্ট আর রাজীব সে তার বাবার সাথে ব্যবসা দেখে। বাড়িটা জমজমাট পরিবেশ। এত মানুষ দেখে রোহান বিরক্ত, কারণ তার মনে একটাই ভয়, তার পরিটার উপর না কারো নজর পড়ে যায়। এত ছেলে মানুষের আশার কি আছে মনে মনে ভাবতে লাগল। এই দিকে স্মৃতির তো আনন্দের শেষ নেই, কখনো এইখানে তো কখনো ওখানে ঘুরে বেড়াচ্ছে। এরই মধ্যে রোহানের চাচি শাইলা আহমেদ বলতে লাগল, সালমা বু কুহু কোথায় গো? ওকে তো দেখছি না, ওকে বলো তো সবার জন্য কিছু নাস্তা বানিয়ে আনতে। এই কথাটাই যথেষ্ট ছিল রোহানকে রাগিয়ে তোলার জন্য। রোহান ক্ষিপ্ত মেজাজে বলল, কেন চাচি, কুহুকে কি দরকার তোমার? নিজের হাত নেই, নিজে বানিয়ে খেতে পারো না? এই কয়দিন তো দিব্যি বাপের বাড়িতে ঘুরে এসেছো, এইবার একটু গতরটা খাটাও। বাচ্চা মেয়ে এতজনের নাস্তা কি বানাতে পারবে নাকি? বাড়িতে 3-3টা কাজের লোক কি এমনি এমনি নিয়ে আসছি কাজ করানোর জন্য? মায়ের উপর এবং কুহুর উপর কোন কিছুর জন্য তোমরা কেউ কোন প্রকার জোর খাটাবে না। আই ক্লিয়ার? রোহানের ফুফু রাজিয়া হাওলাদার বলে উঠল, বাড়িতে থাকে একটু কাজ করলে ক্ষতি কি? লাইক সিরিয়াসলি ফুফু, এইটা কেমন কথা? তোমার ভাইয়ের অঢেল টাকা, এই টাকা নিয়ে কি তিনি কবরে যাবেন? তার থেকে ভালো একটা স্বভাবের কাজ করুক, এই এতিম মেয়েটার পিছনে খরচ করুক, তাতে যদি ওনার পাপটা কমে। রোহান, তুই কুহুকে এতিম বলছিস, তা ওর মায়ের সামনে? তাই না কি ফুফুমণি? কেমন মা? যে মা নাকি ওকে অবহেলায় অনাদরে ফেলে রেখেছিল সেই মা। এই মা থাকার চেয়ে না থাকা ভালো। একটা পাগলনীয় নিজের সন্তানকে নিজের থেকে আলাদা করতে চায় না, আর উনি কি সুন্দর অবলীলায় উনি মেয়েটাকে ছেড়ে দিল। পাষণ্ড মহিলা। আমি ঘৃণা করি। আমি কুহুকে কখনোই ওনার সংস্পর্শে আসতে দিব না। তুই না দেওয়ার কে? সেই কৈফিয়ত তোমাদের দিতে বাধ্য নই আমি। কুহু রুমে শুয়ে আছে। শুয়ে আছে বললে ভুল হবে, ঘুমিয়ে আছে। প্রচণ্ড জ্বর এসেছে হঠাৎ। মনে হয় কালকে অবেলায় শাওয়ার নেওয়াতে ওর জ্বর এলো। কম্বল মুড়িয়ে ঘাপটি মেরে ঘুমিয়ে আছে। স্মৃতিকে আলাদা ডেকে স্মৃতির কাছ থেকে কুহুর রুমের এক্সট্রা চাবি নিয়ে এসেছে রোহান। রোহান চাবিটা দিয়ে লকটা খুলে নবটা ঘুরিয়ে ভিতরে ঢুকে দেখল দিনের বেলাতেও অন্ধকার করে রেখে শুয়ে আছে। কুহুর পাশে আস্তে করে বসে পড়ল। তারপর কুহুর অগোছালো লম্বা কেশে হাতে নিয়ে বলল, আমার কেশবতী কন্যা। তারপর আস্তে করে হাতটা কুহুর কপালে ছোঁয়াতেই রোহান চমকে উঠে হাতটা সরিয়ে নিল। প্রচণ্ড জ্বরে পুড়ে যাচ্ছে মেয়েটা। এখন কতই না কষ্ট পেতে হচ্ছে। রোহান আবার নিচে গেল, সবার অগোচরে সে কিচেন থেকে খাবার এনে কুহুকে উঠিয়ে খাইয়ে দিতে লাগল। কুহু পাখি, একটু খেয়ে নে, চিকেন স্যুপ এনেছি, একটু না খেলে ওষুধ খাওয়াতে পারবো না। অচেতন কুহু কি আদৌ শুনতে পেল রোহানের এই ছটফটানির কণ্ঠস্বর? শুয়া অবস্থায় কুহুকে কয়েক চামচ স্যুপ খাইয়ে দিয়ে ড্রয়ার খুলে জ্বরের মেডিসিন টানিয়ে কুহুকে খাইয়ে দিয়ে তারপর ওয়াশরুম থেকে মগ টানিয়ে সেইটাতে তার রুমালটা ভিজিয়ে কুহুর কপালতে রাখল। অন্ধকার রুম, শুধু ড্রিম লাইট জ্বলছে। স্মৃতি, রৌনক আর রোহান বসে আছে কুহুর রুমে। কুহুর জ্বরটা এখন কমল কিছুটা, তবে বেশ দুর্বল হয়ে পড়েছে। সালমা আহমেদ মাঝে মাঝে এসে দেখে যাচ্ছে কুহুকে। সন্ধ্যা হয়ে হলো, চারদিকে মাগরিবের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। রোহান রৌনককে বলল, তুমি যাও, আমি আর স্মৃতি আছি। স্মৃতি যাবে না আমার সাথে? না, যাওয়ার দরকার নেই, ওখানে সব ছেলে মানুষ থাকবে, ওদের মাঝে গিয়ে লাভ নেই, বরং ও আমার কাছেই থাক। সেই কি ভাইয়ের ব্যাচেলার পট্টিতে বোন দুটো থাকবে না? না, থাকবে না। কুহু সুস্থ থাকলে ও আমি ওকে এতগুলো ছেলের মাঝে যেতে দিতাম না। যাও, তুমি রেডি হয়ে ক্লাবে চলে যাও। তুই ও যাবি না? ওখানে তো তোর হবু ভাবি আসবে।
ভাই তোমার কি বুদ্ধি শুদ্ধির লোক পেয়েছে কি বলছো তুমি? আমার অসুস্থ বউটাকে রেখে আমি এখন তোমার সাথে ক্লাবে গিয়ে ধেই ধেই করে নেচে বেড়াবো? ওর কথার ধরন শুনে স্মৃতি হেসে দিল। রৌনক তার মাথায় হাত দিয়ে বলল, তুই এমন কেন? জানি না, যা তো। রৌনক উঠে চলে গেল। কুহু ঘুমের ঘরে পানি পানি করে উঠল। রোহান স্মৃতিকে বলল, এই স্মৃতি, যা তো ফ্ল্যাক্স থেকে গরম পানি মিশে এই বাটিতে পানি নিয়ে আয়। রোহানের কথা মতো স্মৃতি এই বাটিতে গরম পানি আর ঠান্ডা পানি মিক্স করে এনে দেয়। তারপর রোহান একটা চামচের সাহায্য একটু একটু করে পানিটা মুখে দেয়। ঘুমের ঘোরে পানিটা খেয়ে নেয়। রোহান স্মৃতিকে বলল, এই স্মৃতি, ওর শরীরটা একটু মুছে দে, আমি বাহিরে ওয়েট করছি। আর শুন, ড্রেস চেঞ্জ করে তার উপর শীতের জামা পরিয়ে দিবি, বুঝলি? স্মৃতি মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে দিতেই রোহান বাহিরে চলে গেল। আর স্মৃতি একটা বড় গামছাটা ভিজিয়ে এনে আস্তে করে কুহুকে টেনে বসিয়ে দিয়ে তারপর শরীরটা সুন্দর করে মুছিয়ে দিয়ে জামাকাপড় পরিয়ে দিয়ে তার উপর সুন্দর একটা জ্যাকেট পরিয়ে দিল। স্মৃতির ডাকে রোহান রুমে ঢুকে। তাদের দুই ভাই বোনের প্ল্যান, আজ সারা রাত কুহুর কাজেই থাকবে। ওর পাশে এখন কাউকে দরকার। কাল মেহেদির অনুষ্ঠান, তার আগে কুহুকে সুস্থ করার চ্যালেঞ্জ নিয়েছে এই দুই ভাই বোন। রোহান স্মৃতিকে বলল, কাল তো মেহেদির অনুষ্ঠান, কুহুর জন্য কিছু কিনা হয়েছে। তবে দামি না কম দামি। আর রংটাও ভালো না, আমার পছন্দ হয়নি। মা বোধ হয় আলাদা করে কিছু কিনে রেখেছে। ও আচ্ছা নে, আমার ফোনটা দেখে তোদের দুজনের জন্য ভালো দেখে কিছু ড্রেসের অর্ডার দে। ওদের দেওয়া কোন কিছুই কুহুকে পরতে হবে না। রোহানের কথা মতো স্মৃতি বেশ কিছু ড্রেস আর কসমেটিক আর দুইজনের জন্য গোল্ডের চাইন, কানের ঝুমকো আর আংটি অর্ডার দিল। তারপর আবার মনে হলো তার আপুমনির কোন ভালো জুতা নেই, সে ওর আপুমনির জন্য বেশ কয়েকটা জুতা অর্ডার দিল। রোহানের দিকে ফোনটা এগিয়ে দিতে রোহান সবকিছুর লিস্টটা দেখে নিয়ে বলল, বাহ, ভালোই তো টাকা খরচ করার শিখে গেছিস। তুই তোর আপুমনিকে কেন শিখাস না? আপুমনিকে মা আর ভাইয়াই শুধু হাত খরচ দেয়, আর কেউ দেয় না, আর আপুমনি 3-4টা টিউশনি করে। রোহান শুধু শ্বাস ফেলল। রোহান ফোনটা হাতে নিয়ে বলল, দে, খাবার অর্ডার দে। কুহুর জন্য স্যুপ, আর তোর আর আমার জন্য যা ইচ্ছে অর্ডার কর। স্মৃতি তাই করল। কুহুর জন্য স্যুপ আর ওদের জন্য বাঙালি কিছু খাবার অর্ডার করল। 2 ঘন্টার পর সব অর্ডারগুলো আসলো। কলিং বেল বাজাতে মিসেস সালমা আহমেদ দরজাটা খুলে দেখল দুটো লোক। একজনের হাতে কিছু শপিং ব্যাগ, আরেকজনের হাতে খাবারের প্যাকেট। রোহান ধীরে পায়ে সামনে এসে বলল, মা, আমি অর্ডার করেছিলাম বলে সবার কাছ থেকে সবকিছু নিয়ে নিল, আর বলল পেমেন্টটা চেক করে নিবেন, অনলাইনে দিয়ে দিচ্ছি বলে দুহাত ভর্তি ব্যাগ নিয়ে চলে গেল রুমে। সবাই ওর যাওয়ার পানে তাকিয়ে আছে। রোহান রুমে এসে সবকিছু বিছানার উপর রেখে খাবারের বক্স খুলতে খুলতে বলল, দুটো প্লেট নিয়ে আয় তো। এই রুমেই প্লেট আছে দুটো। অনেক সময় আমি আর আপুমনি একসাথে মুভি দেখতে দেখতে খাই। ছোট ছোট চোখ করে তাকিয়ে রোহান বলল, ফোন কোথায় পেলি তোরা? ওমা, আপুমনি টাকা জমিয়ে ফোন কিনেছে। ওহ, কোথায় সেই ফোন? জানি না, আপুমনি বলতে পারবে। স্মৃতি ড্রয়ার খুলে দুটো প্লেট নিয়ে ওয়াশরুমের ভেতরে গিয়ে ট্যাপ ছেড়ে দিয়ে ভালো করে ধুয়ে নিল। তারপর খাবারগুলো সার্ভ করে খাওয়া শুরু করল। ওরা খাওয়া শেষ করে সবকিছু গুছিয়ে রেখে রোহান স্যুপের বাটিটাতে স্যুপ নিয়ে ঘুমানোর অবস্থায় কুহুকে খাইয়ে দিল। তারপর অল্প একটু পানিতে জ্বরের মেডিসিনটা গুলিয়ে কুহু খাইয়ে দিয়ে লাইটগুলো বন্ধ করে শুধু টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে রেখে স্মৃতিকে বলল, কুহুর পাশে শুয়ে পড়তে। তুমি কোথায় শুবে ভাইয়া? আমি এই সোফাটাতে আছি, সমস্যা নেই। তোমার কষ্ট হবে না। না হবে না, অভ্যাস আছে, নে ঘুমা। চারদিকে ভোরের আলো ফুটতে শুরু করল। মধ্যরাতে কুহুর জ্বরটা কমে গেছে। গোটা একটা দিন কুহু শুধু ঘুমিয়ে পার করল, ভাবা যায়। কি ভয়ঙ্কর একটা কাহিনী। আড়মোড়া দিয়ে শুয়া থেকে উঠে বসতেই সোফার মধ্যে রোহানকে ঘুমন্ত অবস্থায় দেখে চোখ বড় বড় করে তাকায় কুহু। তারপর পাশে তাকিয়ে দেখে স্মৃতি ও তার রুমে। বিছানার কাছে ধীরে পায়ে নেমে রোহানকে ডাকতে নিলেই রোহান আচমকা চোখটা খুলে ফেলল। কুহু থতমত খেয়ে গেল। এই প্রথম এত কাছ থেকে রোহানকে দেখছে কুহু। রোহানের চোখ দুটো স্থির হয়ে তাকিয়ে আছে সদ্য ঘুম থেকে উঠা তার মায়াবিনীর দিকে। এলোমেলো চুল, মুখে এখনো ঘুম ঘুম ভাব। বেশ লাগছে তাকে। হঠাৎই রোহান কুহুর কোমর জড়িয়ে ধরে রোহানের কাছে নিয়ে এসে বলল, যাক, জ্বর কমেছে তাহলে আপনার।
এইদিকে আমি তো মহা টেনশনে পড়ে গেছিলাম, সেইটা যদি কেউ জানতো তাহলে তো হতোই। কুহু এখন চুপ করে দাঁড়িয়ে আছে, কি করবে কুহু? জীবনের প্রথম কোন এক নরএর স্পর্শে তার শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেল। হৃৎপিণ্ডটাও কেমন কেঁপে কেঁপে উঠছে। ভয়ে নেত্রজোড়াটা বন্ধ করে নিল। কুহুর এই রকম অবস্থা দেখে রোহান ঠোঁট কামড়িয়ে হেসে দিয়ে কুহুকে ছেড়ে দিল। কুহু ছাড়া পেতে নেত্রজোড়াগুলো খুলে ফেলল। রোহান পরিস্থিতিটা স্বাভাবিক করার জন্য বলল, ভালো করে ফ্রেশ হয়ে নে। কাল গোটা একটা দিন তুই ঘুমিয়ে কাটিয়েছিস। আজ তো ভাইয়ের মেহেদি। মেহেদি সন্ধ্যাতে সুন্দর করে সেজেগুজে আসবি। ওই যে দেখ টেবিল ভর্তি শপিং ব্যাগ, সেইগুলোতে তোর জন্য বাড়িতে পরা ভালো কিছু ড্রেস আর ভাইয়ার বিয়েতে পরার জন্য কিছু ড্রেস আছে, তোর পছন্দের মতো পরে নিস। আর শুন, এখন তুই দুর্বল, রুম থেকে বের হওয়ার দরকার নেই। রুমেই খাবার নিয়ে আসব। রুমেই খাবি। কিন্তু হুশস। কোন কিন্তু নয়? কেউ কিছু বলবে না, কেউ কিছু বললে আমি আছি তো। কুহু আর কথা বাড়ালো না, আলমারি থেকে এক সেট জামা নিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসেই দেখে রোহান খাবার নিয়ে হাজির। কুহুকে চোখের ইশারায় খেতে বলল। কুহু কোন কথা না বলে চুপচাপ খাবার টানিয়ে খাওয়া শুরু করে। কুহুর খাওয়া হয়ে গেলে রোহান প্লেটগুলো নিয়ে নিচে রেখে এসে তারপর কুহুকে বলে সে তার রুমে চলে যায়। আজ সারাটা বেলা কুহুর খুব বিরক্ত লেগেছে, কারণ রোহান, স্মৃতি আর রৌনক কেউ তাকে ঘর থেকে বের হতে দেয়নি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, একটু পরে মেহেদি অনুষ্ঠান শুরু হবে। কুহু একটা কলাপাতা রঙের শাড়ি লেহেঙ্গা পরে নেয়। তারপর খুব সিম্পলভাবে সেজে নেয়। চোখে কাজল, চোখে হালকা আইশ্যাডো আর আইলাইনার দিল, ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক দেওয়া আর হাত ভর্তি চুড়ি, ব্যাস এইটুকুতে যথেষ্ট লাগছে। মেহেদির অনুষ্ঠানটা ছাদের উপর করা হয়েছে। কুহু ছাদের উপর যেতে একজোড়া তৃপ্তি নয়নে তাকিয়ে আছে তার পানে। চোখ জোরে কেবলই মুগ্ধতা বিরাজ করছে। কিন্তু ছাদে এসেই মনে খারাপ হয়। কুহু আখি পল্লবে ভিড় করে, মেঘ যেই কোন মুহূর্তে টুপ করে গড়িয়ে পড়বে। সব মুরুব্বিদের সাথে বসে গল্প করছে তার মা। তাকে দেখেও না দেখার ভান করে আছে। খুব কষ্ট হচ্ছে কুহুর। রোহান কুহুর পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, পৃথিবীর সবাই আপন হয় না। পৃথিবীতে কিছু নিষ্ঠুরও হয়, জেনে রাখো তুমি। যদি কখনো একা একা পথ চলতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ো, তাহলে ছুটে এসো আমার পানে। আমার বাহুডোরে বেঁধে নিব তোমাকে। এই কথাটা কি এমন আছে জানা নেই কুহুর। তবে এই কথাটা অনেক ভরসা খুঁজে পেয়েছে। রোহান কুহুকে বলল, আয়, ওখানে স্মৃতি আছে, ওখানে গিয়ে বসবি। কুহু রোহানের কথা মতো ওখানে গিয়ে বসল। অনেককে চিনে, আবার অনেককে চিনে না। যাদেরকে চিনে তাদের সাথে বেশিরভাগ সম্পর্কই ভালো না। রৌনক কুহুকে দেখে হেসে বলল, কি রে বুড়ি, এত দেরি করে এলি কেন? একটু দেরি হয়ে গেছে, সরি। স্মৃতি বলে উঠল, কোন ব্যাপার না। পার্লারের এক মহিলাকে বলল কুহুকে মেহেদি পরিয়ে দিতে। কুহু পার্লারের মহিলাকে বলল, একদম সিম্পল একটা ডিজাইন দিবেন। কুহুর কথা মতোই পার্লারের মহিলা তাই করল। কিছুক্ষণ পর রোহান আর তার দুইজন ফ্রেন্ড এসে বসল তাদের পাশে। রোহানকে কুহুর পাশে বসে থাকতে দেখে মন প্রচণ্ড ক্ষোভ নিয়ে তাকাচ্ছে। মেহেদির পর্ব শেষ, রোহানকে সবাই ধরল গান গাওয়ার জন্য। রোহান গিটারটা হাতে নিয়ে বলে উঠল, এই গানটা আমি আমার সবথেকে প্রিয় মানুষকে ডেডিকেট করছি। অশ্রু দিয়ে লেখা এই গান। যেন ভুলে যেও না, একই বন্ধনে বাঁধা দুজনে, এ বাঁধন খুলে যেও না। অশ্রু দিয়ে লেখা এই গান। যত সুর ছিল প্রাণে, সবই দিয়েছি তোমায়, বিনিময়ে তোমারে শুধু চিরদিন যেন কাছে পাই। যত সুর ছিল প্রাণে, সবই দিয়েছি তোমায়, বিনিময়ে তোমারে শুধু চিরদিন যেন কাছে পাই। মালা চন্দনে রাঙা এইখানে, কখনো ফেলে যেও না। অশ্রু দিয়ে লেখা এই গান। যেন ভুলে যেও না, একই বন্ধনে বাঁধা দুজনে, এ বাঁধন খুলে যেও না। অশ্রু দিয়ে লেখা এই গান। ওই ফুলবনে পাখি আজ মন জুড়ে যেন গায়, এই হাত জড়ানো হাতে চিরদিন যেন ওগোরয়। ওই ফুলবনে পাখি আজ মন জুড়ে যেন গায়, এই হাত জড়ানো হাতে চিরদিন যেন ওগোরয়। মধু কুমকুমে নব মৌসুমে, কখনো দলে যেও না। অশ্রু দিয়ে লেখা এই গান। যেন ভুলে যেও না, একই বন্ধনে বাঁধা দুজনে, এ বাঁধন খুলে যেও না। অশ্রু দিয়ে লেখা এই গান। যেন ভুলে যেও না, একই বন্ধনে বাঁধা দুজনে, এ বাঁধন খুলে যেও না।
অশ্রু দিয়ে লেখা এ গান। গান শেষ হতে হাত দিল সবাই। কুহুর এত হইচই ভালো লাগছে নাই, তাই কুহু সবাইকে বলে ছাদ থেকে নেমে যেতে নিল, কিন্তু ছাদ থেকে নেমে যেতে নিতেই বাঁধল এক বিপত্তি। হুট করে কে যেন কুহুকে সিঁড়ি থেকে ধাক্কা দেয়। বিকট একটা চিৎকার দিয়ে উঠে কুহু। কুহুর গলা শুনে রোহানের অন্তরাত্মা কেঁপে উঠল। সব ফেলে দৌড়ে সিঁড়ি কাছে গিয়ে থমকে গেল। রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়ে আছে কুহু। এই অবস্থায় কুহুকে দেখে রোহানের দুনিয়াতে ঘুরে গেল। মনে হচ্ছে দামি কোন জিনিস হারিয়ে ফেলছে। রোহান দৌড়ে কুহুর কাছে গিয়ে কুহুকে বুকের সাথে চেপে ধরে বলল, চিন্তা করিস না, আমি আছি, আমি তোকে এখনই হসপিটালে নিয়ে যাব, তোর কিছু হবে না। কুহুকে কোলে তুলে নিয়ে সে খুব সাবধানে সিঁড়ি বেয়ে নিচে নেমে গাড়িতে উঠে রওনা দিল হসপিটালের দিকে। বাড়ির থেকে শুধু স্মৃতি, রৌনক আর সালামা আহমেদ এসেছেন, আর কেউ আসেননি। মাথায় খুব বাজেভাবে ইনজুরি হয়েছে। রোহানের সাদা পাঞ্জাবিটাতে তরতাজা রক্তের দাগ স্পষ্ট। পাগলের মতো করছে রোহান, মনে প্রাণে শুধু রবকে স্মরণ করে যাচ্ছে। ও টি সামনে বসে আছে। ও টি লাইটটা অফ হতে সবাই দরজার সামনে গিয়ে দাঁড়াল। তারপর ডাক্তারকে ঘিরে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, কুহু কেমন আছে? ডক্টর হোসেন জবাবে বললেন, আলহামদুলিল্লাহ ভালো আছেন, তবে খুব বেশি আঘাত পেয়েছে মাথায়, আমরা স্টেজ করে দিয়েছে, একটু পরে কেবিনে দেওয়া হবে। কুহুকে বেডে শিফট করে দিল। ডক্টর বলে গেছে ঘণ্টা খানিকের পর জ্ঞান ফিরবে। বারবার ঘড়িতে টাইম দেখেই চলেছে। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে জ্ঞান ফিরল কুহুর। কুহুর জ্ঞান ফিরতে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেল। রোহান কুহুর পাশে বসে বলল, খুব ব্যথা করছে। কুহু একবার চোখ বন্ধ করছে তো আবার খুলছে, তারপর বলল, ভাইয়া লাইটটা অফ কেন, জ্বালিয়ে দিন। লাইট জ্বালিয়ে দিব কি, লাইট তো জ্বলছে। মুহূর্তে আতঙ্কিত হয়ে উঠল কুহু, তারপর বিচলিত হয়ে বলল, আমি কিছু দেখতে পারছি না। আচ্ছা রিল্যাক্স, আমি আছি তো। আস্তে ধীরে চোখ বন্ধ করো, আবার চোখ খুলো। কুহু তাই করল, কিন্তু ফলাফল জিরো। কুহু কেঁদে উঠল। কুহুকে দু বাহুতে আগলে নিয়ে বলল, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা এখন বলো তো কুহু পাখি, তুমি পড়ে গেলে কি করে? আমি যখন সিঁড়ি বেয়ে আস্তে আস্তে নামছিলাম তখন কেউ মনে হয় ধাক্কা দিয়েছে। আচ্ছা আমি আছি তো। ভাইয়া ডাক্তার ডাক তাড়াতাড়ি। ডাক্তার এলো কেবিনে। কুহু পরীক্ষা করে বলল, ওর চোখে মনিতে আঘাত পেয়েছে, সমস্যা নেই, চোখের অপারেশন করতে হবে, অপারেশন করলে ঠিক হয়ে যাবে। কুহুকে হসপিটালে রেখে রোহান বাসার দিকে রওনা দিল। কাউকে কিছু না বলে বের হয়ে যাওয়াতে সবাই চিন্তিত হয়ে পড়ল। রোহান নিজের রুমে এসে ল্যাপটপ অন করে ছাদের সিসি ক্যামেরা ফুটেজটা দেখছে। অবশেষে কাঙ্ক্ষিত ফুটেজটা পেল। ফুটেজটা দেখে রোহানের রক্ত টকবক করে উঠল। রোহান আলমারি থেকে চাবুকটা বের করে রুম থেকে বের হয়ে নিচে এসে সবার সামনে থেকে মুনাকে টেনে নিয়ে সুইমিং পুল এর কাছে নিয়ে এসে এক ধাক্কায় ওকে পানিতে ফেলে দিয়ে তারপর তাকে চাবুক দিয়ে মারতে থাকে। বাড়ির সকলে তাকে থামতে চাইলেও পারে না। একের পর এক চাবুক মেরাই চলেছে। তারপর চাবুক ফেলে দিয়ে সেও পানিতে নেমে মুনের মাথাটা পানিতে চেপে ধরে বলতে লাগল, কোন সাহসে তুই কুহুকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলি? আজ তোর জন্য আমার পরাণ পাখিটা চোখে দেখতে পারছে না, আজ তোর জন্য ও হসপিটালের বেডে শুয়ে ব্যথায় ছটফট করছে। তুই কোন সাহসে আমার কলিজাতে আঘাত করলি? আজ তোর কলিজাটা আমি ছিঁড়ে ফেলব। বাড়ির সবাই পানিতে নেমে রোহানকে টেনে দূরে সরায়। মুনের অবস্থাটা ভালো। রোহান এক ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, তুই আমার কলিজাকে হসপিটালে পাঠিয়েছিলি না, আজ একই দিনে তোরেও আমি পাঠালাম। রোহান সবাকে রেখে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার হসপিটালে রওনা দিল। পিছনে ফেলো গেল কিছু মানুষের দৃষ্টি। ডাক্তারের চেম্বারে বসে আছে রোহান। রোহানের বিপরীতে বসে আছে ডাক্তার, মুখটা গম্ভীর। নীরবতা ছেড়ে ডাক্তার বলল, আপনার চোখের খোঁজ নিন, আমরাও নিচ্ছি। প্রয়োজন পড়লে আমার টানিন, আমি আমার চোখ দুটো দিয়ে দিতে চাই। আমার কুহুর চোখে আলো নাই, আমার চোখে আলো দিয়ে কি করব? মিস্টার আহমেদ পাগলামি করবেন না, আপনি চারদিকে খোঁজ করুন, আমরাও করছি। ডাক্তারের সাথে কথা বলা শেষ করে তার চেম্বার থেকে বের হয়ে সে কুহুর কেবিন গেল। গিয়ে দেখে মেয়েটা হাঁটুতে মাথাটা ঠেকিয়ে কাঁদছে। ওর কাদার ফলে শরীরটা প্রতি ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। রোহান গিয়ে ওর পাশে বসে কুহুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কুহু বলল, কে রোহান ভাই? রোহান হাসল খানিকটা, তারপর বলল,
কিভাবে বুঝলি? আপনার পারফিউমের গন্ধ আর আমার মন বলেছে ওটা আপনি, আপনি ছাড়া কেউ হতে পারে না। এই আদুরি স্পর্শটা আপনার। এই 3 দিনে এত চিনেছিস? এতটা চিনেছিস কি করে? জানি না তো। আচ্ছা, জানতে হবে না। কাল ভাইয়ের গায়ে হলুদ। বাড়ির চারদিকে কত শত লাইট থাকবে, আমার চোখ থাকবে অন্ধকার। কথাটা শোনার মাত্র রোহানের বুক চিরে হৃৎপিণ্ডটা বের হওয়ার উপক্রম হচ্ছে। কুহুকে কিভাবে বুঝাবে কুহুর থেকে ওর বেশি কষ্ট হচ্ছে। বৃদ্ধার আঙুলের সাহায্যে কুহুর চোখের পানিটা মুছে দিয়ে বলল, রোহান প্রমিস করছে কুহুকে 2-3 ঘন্টার মধ্যে আমি তোর চোখের আলো ফুটিয়ে তুলব। কাল তুই চোখের আলোয় সব দেখতে পারবি। আমি এখন বের হচ্ছি বাহিরে, মা ভাই আর স্মৃতি আছে। একটু পর কেবিনে আসবে, আমি তোর জন্য আলো ব্যবস্থা করে আসছি। আমি খালি হাতে ফিরব না। কিন্তু আমি না ফিরা পর্যন্ত কথা দে তুই কাঁদবি না। কুহু মাথা নাড়িয়ে সম্মতি জানালো। রোহান রুম থেকে বের হয়ে গেল, তারপর বাহিরে সকলকে কেবিনে যেত বলল, আর ও বলে দিয়েছে কুহুর সামনে যাতে কেউ আর না কাঁদে আর কুহুর চুলটা বেঁধে দিতে। এই কথাগুলো বলে রোহান বের হয়ে গেল। রোহানের কথা মতো ওরাও তাই করল। কেবিনে ঢুকে হাসি হাসি মুখ করে কুহুর সাথে কথা বলছে। আর অন্য দিকে রোহানের মা কুহুর চুল সুন্দর করে বেঁধে দিয়ে কুহুকে ঘুম পাড়াচ্ছে। এক পর্যায়ে কুহু ঘুমিয়ে গেল। চিন্তিত মনে বসে রইল 3টি মানুষ। রোহান করিডোর দিয়ে যাচ্ছিল, হঠাৎ দেখতে পেল বাড়ির মানুষগুলো। বাড়ির মানুষগুলোকে দেখে রোহানের শরীরের রক্ত আগ্নেয়গিরি মতো টগবগিয়ে ফুটতে লাগল। দিক শূন্য হয়ে রোহান সেই দিকে চলে গেল। রোহানকে দেখে ওরা সবাই ভয়ে তটস্থ হয়ে গেল। রোহান বাবা বলল, দেখো রোহান, একদম কোন সিন ক্রিয়েট করবে না। সিন ক্রিয়েট করলে মেরে তোমার পিঠের ছালচামড়া তুলে নিব। মিস্টার আহমেদ, আমি আপনার সাথে কথা বলছি না। আর না, আমি ইন্টারেস্ট, আমি এসেছি অন্য কাজে। সবাইকে ঠেলে আইসিইউ ভিতরে ঢুকে ডাক্তারদেরকে হম্বিতম্বি করে বলল, যতক্ষণ আমার কুহুর জন্য চোখ খুঁজে পাওয়া যাচ্ছে ততক্ষণ ওর সকল প্রকার ট্রিটমেন্ট বন্ধ। শুধু অক্সিজেন চলবে, আর কিছু না। রোহানের ফুফু বলল, দেখ রোহান, আমার মেয়েটা মরে যাবে, দোহাই তোর, তুই এমন করিস না। রোহান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, মরে তো আমার কুহু পাখিও যেতে পারত, কিন্তু আল্লাহ লাখ লাখ শুকরিয়া ও বেঁচে আছে। রোহান মুনের দিকে তাকিয়ে বলল, ও মরবে না, অক্সিজেন মাস্ক চলছে। শুধু ট্রিটমেন্ট বন্ধ থাকলো ততক্ষণ যতক্ষণ না আমি চোখ নিয়ে আসি। কথাটা বলে সবাইকে উপেক্ষা করে চলে যাচ্ছিল। এমন সময় কুহুর মা বলে উঠল, এইটা তোমার কেমন শিক্ষা? বাবার সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? রোহান তাচ্ছিল্য হেসে পকেটে হাত গুজে বলল, আপনার সাথে কথা বলার ইচ্ছে নেই। আপনার সাথে কথা বলতেও রুচিতে বাধে, ঘৃণা হয়, আমার বমি বমি পায়। কথাটা বলে সে চলে গেল। গাড়িতে বসে কল বসালো সোহেলকে। রিং হওয়ার সাথে সাথে বলল, মামা তুই কই? তোরে আমার দরকার। খালি কইয়া দেখ, নিজের জীবনটা পর্যন্ত হাজির করমু। জীবন লাগবো না, চোখ লাগবো। তারপর কুহুর ঘটনাগুলো খুলে বলল, তোর বাড়ির আশেপাশে যতগুলো হসপিটাল আছে খোঁজ নে, যদি না পারিস তাহলে প্রয়োজন পড়লে জ্যান্ত মানুষের চোখ তুলে নিব। তবুও আজকের মধ্যে চোখ লাগবে মানে লাগবেই। আরে চিন্তা করিস না, আমি দেখছি। আল্লাহ ভরসা। রবি ভরসা। কথাটা বলে ফোনটা রেখে গাড়িটা স্টার্ট দিল। বেশ অনেক দূর একটা হসপিটালে যায় রোহান। হসপিটাল, তারপর হসপিটালের ম্যানেজার সাথে কথা বলে চোখ পেয়ে যায়, তাও একটা মেয়ের চোখ। ওই বাড়ির মেয়েটার সাথে কথা বললে তারা রাজি হয়। মৃত্যু ব্যক্তির চোখ রেখে কি আর বা করবে? শেষে চোখ নিয়ে ফিরে যায়, তবে যথেষ্ট টাকা দিয়ে আসে। দেখেই বোঝা যায় ওই ফ্যামিলিটা সচ্ছল নয়। হাবিজাবি চিন্তা বাদ দিয়ে সোহেলকে কল করে বলল, আমি হসপিটালে যাচ্ছি, তুইও আয়, হসপিটালের চোখ পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ। রবের শুক্রিয়া। কথাটা বলে ফোনটা কেটে দিয়ে গাড়ি স্টার্ট দেয়। খুব স্পিডে গাড়ি চালাচ্ছে। অবশেষে সে পৌঁছায় হসপিটালে। সবার আগে ডাক্তারের চেম্বারের যায়। গিয়ে দেখে ডাক্তার নেই। ঠান্ডা মেজাজটা তরতর করে গরম হতে শুরু করল। নেই মানে কি? একটা পেশেন্ট রেখে উনি বাড়িতে গিয়ে নিশ্চিন্তে কিভাবে ঘুমাতে পারেন? খুব জোর জবরদস্তি করে একটা নার্সের থেকে ডাক্তারের বাড়ির ঠিকানাটা নিয়ে নেয়। তারপর সে ওটি রেডি করতে বলে চলে যায় ডাক্তারকে আনার উদ্দেশ্যে। ওইদিকে ডাক্তারকে বলে ও মুনের ট্রিটমেন্ট চালু করা যাচ্ছে না। ডাক্তার রোহানের কথায় ভয় পেয়ে আছে। মুনের মা, বাবা, ভাই আর রোহানের বাড়ির সবাই আহাজারি করছে।
রোহান শুনেও না শোনার বান করে ওদের পাশ কাটিয়ে চলে গেল। ওদের আহাজারি, ওদের আর্তনাদ রোহানের মনে পৈশাচিক আনন্দ দিচ্ছে। রোহান বাঁকা হেসে গাড়িতে উঠতে নিলে রোহানের বন্ধু সোহেল সেই মুহূর্তে চলে আসে। রোহানের সামনে বাইকটা দাঁড় করিয়ে দিয়ে বলল, কই যাচ্ছিস? ডাক্তারকে তুলে আনতে। ডাক্তার হসপিটালে নেই, বাড়ি গেছে, আমিও যাচ্ছি। তোর বাইকটা দে, তোর বাইকে করে যাব। ঠিক আছে চল, দুইজনেই সাথে যাই। রোহান বাইক চালাচ্ছে আর সোহেল পিছনে বসে আছে। রোহান হাই স্পিডে বাইক চালাচ্ছে। নার্সের দেওয়া ঠিকানা অনুযায়ী ওরা পৌঁছে গেলে ডাক্তারের বাসায়। কলিং বেল বাজিয়ে এই যাচ্ছে, দরজা খোলার নাম নেই। প্রচণ্ড রাগ হচ্ছে রোহানের। একাধারে কলিং বেল বাজাতে বাজাতে তারপর ডাক্তার হোসেন দরজা খুলে দিল। দরজা খোলা পেতে রোহান রুমে ভিতরে ঢুকে ডাক্তার হোসেনের গেঞ্জির কলার ধরে দাঁতে দাঁত চেপে বলল, সাহস কি করে হয় তোর পেশেন্ট ফেলে রেখে বাড়িতে এসে নিশ্চিন্তে ঘুমাচ্ছি? থতমত খেয়ে গেল ডাক্তার। তারপর আমতা আমতা করে বলল, আপনারা তো আর চোখের ব্যবস্থা করতে পারেননি, তাই আমি আর কতক্ষণ অপেক্ষা করব, সেই জন্য আমি চলে এসেছি। ডাক্তারের কথাটা বলতে দেরি হলো, কিন্তু পরপর দু গালে চর পড়তে দেরি হলো না। রোহান আর কথা না বাড়িয়ে সোহেলকে বলল ডাক্তারের ঘাড়টা ধরে নিয়ে যেতে। সোহেলও তাই করল, ডাক্তারের ঘাড়টা ধরে বাহিরে বের করল, তারপর বাইকে উঠালো। সোহেলও তার পিছনে বসল আর রোহান এসে সামনে বসে বাইক স্টার্ট দিল। রোহান পাগলের মতো বাইক চালাচ্ছে। ডাক্তার ভয় পেয়ে বলল, ভাই একটু আস্তে চালান। রোহান বাইক চালাতে চালাতে বলল, আমার কাছে এই মুহূর্তে প্রতিটা সেকেন্ডই মহামূল্যবান। রাত হলেও রাস্তা যানজট ছিল, তবে অল্প বিস্তর, তাই রোহানরা দ্রুত হসপিটালে পৌঁছে গেল। সোহেলকে বলল, তুই ডাক্তারকে নিয়ে কেবিনে আয়, আমি আসছি। 5 নাম্বার কেবিনটাতে যাবি। সোহেল ডাক্তারকে নিয়ে দ্রুত গতিতে হসপিটালের ভিতরে ঢুকে লিফটে উঠে বাটন প্রেস করে। খুব তাড়াতাড়ি পৌঁছে গেল কুহুর কেবিনে। কুহুর কেবিনে ডাক্তার এসে দেখল কুহু ঘুমাচ্ছে। কুহুর পাশে রাখা সুইচের চাপ দিতেই একটা নার্স আসল। ডাক্তার নার্সটিকে বলল চেকআপের জিনিসপত্র নিয়ে আসতে। ডাক্তারের কথা মতো নার্সটি চলে গেল চেকআপের জিনিস আনতে। রোহান যখন বাইকটা পার্কিং করে আসছিল করিডোর দিয়ে, ঠিক সেই সময় দেখতে পেল তার বাড়ির লোকগুলো দাঁড়িয়ে আছে। রোহানেকে দেখে রোহানের বাবা এগিয়ে এসে বলল, ওর ট্রিটমেন্ট চালু করতে বল। অসম্ভব, যতক্ষণ না কুহু তার চোখ দিয়ে সব দেখবে ততক্ষণ ওর ট্রিটমেন্ট বন্ধ। কুহু যদি আলো দেখতে না পারে তাহলে মুন ও আর আলো দেখবে না। এত পাষণ্ড হলি কবে থেকে? তোমারই তো বীজ, তোমার মতোই হব। সিম্পল কথাটা বলে সবাইকে তোয়াক্কা না করে সে চলে গেল কুহুর কেবিনে। গিয়ে দেখে কুহুর চেকআপ চলছে। ডাক্তার নার্সটির দিকে তাকিয়ে বলল, ওকে রেডি করুন, ওকেও টিতে নিয়ে যাব। আরও টি রেডি করুন। ও টি রেডি আছে মিস্টার আহমেদ যাওয়ার আগে বলে গিয়েছিল। একটা নার্স এসেও টির ড্রেস দিয়ে গেল। রোহান কুহুর পাশে বসে বলল, একদম ভয় পাবি না, আমি তোর সাথে থাকব। এই কথাটা শুনে উপস্থিত সকলের চোখ বড় বড় হয়ে যায়, আর ডাক্তার কিছু বলতে নিলে রোহান চোখের ইশারায় থামিয়ে দেয়। তারপর তার মাকে বলে ওকে রেডি করে আনতে। ওকে নিয়ে ওর মা ওয়াশরুমে যায়। ডাক্তার রোহানের দিকে তাকিয়ে বলল, ও টির ভিতরে কেবল ডাক্তার, নার্স আর পেশেন্টই থাকতে পারে, আপনি তো 3টা থেকে কোনটাই নন। রোহান ডাক্তারের কথা শুনে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, সব উল্টপাল্ট করে ফেলব, তাও আমি রোহান আহমেদ ওর সাথেও টিতে যাব। এমআই ক্লিয়ার? ডাক্তার ভয়ে কিছু বলল না। ডাক্তার আরেকটা ও টির ড্রেস এনে দিত বলল নার্সটিকে। নার্স তাই করল। 2 মিনিটের মধ্যে একটা ও টির ড্রেস এনে দিল। রোহান কোন বাক্য ছাড়াই পরে নিল। এর মধ্যে কুহুকে রেডি করে নিয়ে আসলো ওর মা। রোহান কুহুর গাল দুটো টেনে দিয়ে বলল, চলল দুইজনও টিতে যাই, ভয় পাচ্ছিস? কুহু মাথা নাড়িয়ে না বুঝালো। রোহান সবার সামনে কুহুকে কোলে তুলে নিয়েও টির দিকে রওনা দিল। সবাই অবাক হয়ে রইল। স্মৃতি ঠোঁট টিপে হাসল। এই সময়ে হাসিটা বেমানান, তবুও তার ভাইয়ের পাগলামি দেখে হাসি পেল। বাড়ির সব লোক দেখতে পেল কুহুকে কোলে নিয়েও টির দিকে যাচ্ছে রোহান। রোহানের পিছন পিছন সোহেল, রৌনক, স্মৃতি, ডাক্তার, নার্স আর রোহানের মা আসছিল। বাড়ির সবাইকে হসপিটালে দেখে খানিকটা অবাক হলেও পরে আর ওই দিকে মাথা না ঘামিয়েও টির রুমের দিকে গেল। ও
টির বাহিরে চেয়ার ছিল, ওখানে বসে সবাই অপেক্ষা করছিল। ও টির শেষে কুহুকে বেডে শিফট করা হলো। কুহুর চোখে এখনও ব্যান্ডেজ লাগানো। একটু পরেই ওর ব্যান্ডেজটা খোলা হবে। ভয়ে বিরাজ করছে সকলের মনে। রোহান তো মনে মনে রবের নাম নিয়ে যাচ্ছে। ঘণ্টাখানিক পর ডাক্তার আসলো, কুহুর চোখের ব্যান্ডেজ খোলা হলো। তারপর কুহুকে বলল আস্তে আস্তে করে চোখ খুলতে, যাতে চোখের উপর কোন প্রেশার না পড়ে। কুহু তাই করল, আস্তে আস্তে করে চোখ খুলল। প্রথমে সবকিছু ঝাপসা দেখছিল, তারপর আবার চোখ বন্ধ করে, তারপর আবার খুলল। এইবার সবটা ক্লিয়ার দেখতে পাচ্ছে। সবার চোখে মুখে টেনশনের ছাপ দেখা যাচ্ছে। কুহু একটু হেসে বলল, আল্লাহর রহমতে আমি সবাইকে দেখতে পারছি। ও দেখতে পারছে শুনে সবাই একসাথে আলহামদুলিল্লাহ বলে উঠল। রোহান কুহুকে বলল, আমি আমার প্রমিস রেখেছি কুহু পাখি। এইবার তুমি রেস্ট করো, আমি একটু আসছি বলে সে চলে গেল। রোহান তার বাড়ির সামনে এসে বলল, আপনাদের ভাগ্য ভালো, কুহু দেখতে পারছে। সো আপনাদের মেয়েরও ট্রিটমেন্ট শুরু হবে। ডাক্তারের সাথে কথা বলে ট্রিটমেন্ট চালু করতে বলো। এক পলক ওর দিকে তাকিয়ে দেখল শরীরে বিভিন্ন জায়গায় রক্ত জমাট হয়ে আছে। রোহান একটা তৃপ্তিকর হাসি দিল। রোহান আবার কুহুর কেবিনে আসলো, তারপর বলল, তোমরা এখন চলে যাও। ভাইয়ের গায়ের হলুদের প্রিপারেশন নেও। গায়ের হলুদও হবে, বিয়েও হবে। কিন্তু কুহুকে রিলিজ নিয়ে আমি নিয়ে আসব। যাও তোমরা। রোহান রৌনকের সামনে গিয়ে বলল, যাও একটু ঘুমিয়ে নেও। তারপর আর পারবে না, পড়ে তো আবার রিচুয়াল শুরু হবে। যাও। রোহানের কথা মতো ওরা চলে গেল। স্মৃতি থাকতে চেয়েছিল কিন্তু ওকে থাকতে দেয়নি, রোহান পাঠিয়ে দিল ওদের সাথে। রোহান এক ধ্যানে তাকিয়ে আছে তার ঘুমন্ত পরীর দিকে। রোহান কুহুর হাতটা ধরে বলল, যত দেখি তোর এই মুখ, মনে যাকে প্রশান্তি, কেটে যায় ক্লান্তি। বুঝলি তো কুহুরানি, তুই আর আমি সেই ছোটবেলা থেকে একই বন্ধনে বাঁধা পড়ে গেছি। সময় হলে তোকে জানাবো। ঘুমন্ত অবস্থায় কুহুর কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল। ঘুমের মধ্যেই কুহু খানিকটা কেঁপে উঠল। রোহান ঠোঁট কামড়ে হেসে উঠল। আমার কুহু। বেলায় 10টায় হসপিটাল থেকে রিলিজ নিয়ে কুহুকে নিয়ে বের হলো বাড়ি যাওয়ার জন্য। রোহান আস্তে ধীরে গাড়ি চালাচ্ছে যাতে কুহুর কোন প্রকার অসুবিধা না হয়। রাস্তায় জামে আটকালো 1 ঘন্টার মতো। তারপর আবার গাড়ি স্টার্ট দিল। রোহান দেখল কুহু ঘুমে মগ্ন, তাই কুহুকে আর ডাকল না। ডাক্তার অনেক নিয়ম দিয়েছে 1 মাসের মতো। সেই নিয়মগুলো মেনে চলতে হবে কুহুকে। রোহানের গাড়িটা এসে থামল বাড়ির বাগানে। রোহান গাড়ি থেকে নেমে তারপর কুহুকে কোলে নিয়ে বাড়ির ভিতরে গেল। রোহান তার মাকে বলল, ও তো ঘুমিয়ে গেছে, ওকে আমার রুমে নিয়ে যাই। রোহানে মা মাথাটা নাড়িয়ে সম্মতি দিল। রোহান খুব সাবধানে সিঁড়ি পেরিয়ে ওর রুমে ঢুকে কুহুকে শুইয়ে দিয়ে ওর উপর কম্বল মুড়ি দিয়ে দিল। তারপর রোহান ও গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসে কুহুর পাশে শুয়ে পড়ল। মাথাটা ব্যথায় টনটন করছে, এখন না ঘুমালেই নয়, তাই ঘুমিয়ে গেল। কুহু ঘুম থেকে উঠে নিজেকে রোহানের ঘরে দেখে বেশ অবাক হল। রোহান তখন সোফায় বসে ল্যাপটপে কাজ করছিল। রোহান কুহুর দিকে না তাকিয়ে বলল, উঠেছিস তুই? হুম। কিন্তু আমি এই রুমে কেন? তুই এত বোকা কেন? আমি তোকে নিয়ে এসেছি। কখন আসলাম? 3 ঘন্টা হলো। নে এইবার উঠো, ফ্রেশ হয়ে নে। আর শুন, বাথরুমে গ্লিজার আছে, অন করে নিবি। আমি আমার রুমে যাব। তুই তোর রুমেই আছিস, আর একটা বেশি কথা বললে চড়িয়ে সিধে করে দিব। বেডের এক পাশে যত্ন করে রাখা আছে 1 সেট কাপড়, নিয়ে ফ্রেশ হয়ে নেয়। আমি স্মৃতিকে বলছি খাবার দিয়ে যেতে। কুহু জামা নিয়ে ফ্রেশ হতে গেল। রোহান 2-3 বার স্মৃতি বলে ডাকতেই স্মৃতি এসে বলল, কি হয়েছে? তোর আপুম্নি উঠেছে, ফ্রেশ হতে গেছে, চটজলদি খাবার নিয়ে আসবি। 2টো করে মাছ আনবি, তরকারি বেশি আনবি, আর ভাতটা বেশি দিবি। গরু মাংস দিবি না মুরগি দিবি? গরুতে অ্যালার্জি আছে, গো ফার্স্ট। স্মৃতি নিচে গেল খাবার আনতে। যতক্ষণ না কুহু বের হচ্ছে ততক্ষণ রোহানের মনটা উসখুস করছে। রোহানের অপেক্ষা অবসান ঘটিয়ে ওয়াশরুম থেকে বের হলো কুহু। ভিজা চুলগুলো থেকে পানি ঝরছে। রোহানের হার্ট অ্যাটাক হওয়ার মতো অবস্থা। নারীর রূপ সত্যিই ভয়ঙ্কর। রোহান আজ সেইটা টের পাচ্ছে। রোহান বিড়বিড় করে বলতে লাগল, এই মেয়েটা তো আমাকে শান্তিতেও থাকতে দিবে না, দেখছি কি মুসিবত রে।
উফ, এই যে আমার যে এখন জামাই জামাই ফিল হচ্ছে। এখন কি হবে? এই মেয়েটা আমাকে শুধু জ্বালাচ্ছে। সব ঠিক হোক, তারপর আমাকে জ্বালানোর দ্বিগুণ শাস্তি যদি আমি তোমাকে না দিয়েছি কুহুরানি, তাহলে আমি রোহান আহমেদি না। রোহানের ফিলিং এর মধ্যে একটা বালতি পানি ঢেলে দিল তার ছোট বোনটা এসে। কি জ্বালা! রোহান কুহুকে ডাক দিয়ে বলল, কুহু বেলকনি থেকে ভিতর আয়, স্মৃতি খাবার এনেছে। টেবিলের উপর খাবারটা রেখে স্মৃতি চলে গেল। কুহু বেলকনি থেকে এসে চেয়ার টেনে বসে খাবারের উপর থেকে ঢাকনাটা খুলতেই 440 ভোল্টেজের ঝটকা খেলো খাবারের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। ওর তাকানো দেখে রোহানের হাসি পাচ্ছে, কিন্তু রোহান না হেসে গম্ভীর কণ্ঠে বলল, খাবার আনিয়েছি খাওয়ার জন্য, দেখার জন্য না। দয়া করে খাবারের প্রতি নজর না দিয়ে খাবার টাগিলে আমারে উদ্ধার করেন মহারানী। কুহু রোহানের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, এত খেতে পারবো না। সমস্যা নেই, গরুর খোয়া দিয়ে গুতিয়ে তোর মুখে খাবার দিব। চোখ বড় বড় করে রোহানের দিকে তাকাতেই রোহান বলল, তোর তো খুব সাহস বেড়ে যাচ্ছে। আমার দিকে চোখ বড় বড় করে তাকাস, চোখ খুলে হাত ধরিয়ে দিব। সবে মাত্র নতুন চোখ পেলাম আর আপনি তুলে নিবেন, এইটা ভারী অন্যায়। তুই ন্যায় অন্যায় বুঝিস? যদি বুঝতি তোর সাথে হয়ে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করতিস, চুপ করে মুখ বুজে থাকতিস না। নে, এইবার খেয়ে নে। সবটা খাবি, একটা জন্য বাদ না যায়। আমি এইখানেই বসে আছি। এত খেতে পারবো না। শরীরে এক ফোঁটাও শক্তি নেই, শরীরে রক্তশূন্যতা, আর সে কিনা খেতে পারবে না। চুপচাপ খেয়ে নে, আমি কোন কথা শুনতে চাই না। নো মোর ওরসাডস। কুহু মুখ ভোতা করে চুপচাপ খেয়ে নিছি। খেতে পারছে না, তবুও রোহানের ভয়ে খেয়ে নিচ্ছে। খাওয়া শেষ হতে রোহান তাকে ওষুধ খাইয়ে চোখে ড্রপ দিয়ে দিল। কুহু ঘর থেকে বের হতে নিলে রোহান বলল, কই যাস? আমার রুমে। আমি যেতে বলেছি। চুপচাপ আমার বেডে গিয়ে শুয়ে পড়, নাইলে ঢেং ভেঙ্গে হাতে ধরিয়ে দিয়ে বিছানায় পুতুলের মতো বসিয়ে রাখব। কুহুর শরীরে অত এনার্জি নেই এই লোকটার সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হবে, তাই সে কম্বল গা দিয়ে শুয়ে পড়ল। কুহুর কৃতি দেখে রোহান ঠোঁট কামড়ে হেসে উঠল। আফসোস কুহু দেখতে পেল না, নয়তো বলতো ছেলেরাও এত সুন্দর করে হাসতে পারে, আমার জানা ছিল না। রোহান এটো প্লেটগুলো নিয়ে নিচে নেমে গেল। তারপর সেইগুলো কিচেনে রেখে দিয়ে তার মায়ের পাশে বসে পড়ল। কি হয়েছে, কি ভাবছ? তুই যে মুনকে মারলি, এর যে কি প্রভাব ফেলবে সেইটাই ভাবছি। আরে এত ভাবছ কেন? আমি আছি তো, সব সামলে নিব। হুম, আসছে আমাদের নায়ক। পাশ থেকে স্মৃতি বলে উঠল, মা ভুল বলছো, আপনির নায়ক হবে। তাই না রে ভাইয়া? মা, তোমার মেয়েটা দিন পেকে যাচ্ছে, ওকে শাসন করো, নয়তো আমাদের ঝামেলা হবে। স্মৃতি মুখ ভেঙচি দিল। মা, ভাইয়া কোথায়? কোথায় আর ঘুমাচ্ছে কেন রে? দরকার না, দরকার না, এসেছি পর থেকে দেখলাম না, তাই জিজ্ঞেস করছি। ওহ, কুহু কোথায় রে? কি করছে? কি আর করবে, ঘুমাচ্ছে। আমার রুমেই থাকতে বলেছি। ভালো করেছিস। ওদের কোন খবর জানিস? না, আমার এত তেল নাই ওদের পিছনে খরচ করার। ওরা যেইখানে খুশি সেইখানে যাক, আমার চিন্তা করার বিষয়ও না, আমার ভাবার বিষয়ও না। আমার চিন্তা কুহুকে নিয়ে। ও ঠিক তো আমার জগৎ ঠিক। মা, আমি একটু বের হব, কুহুকে দেখে রেখো। আমি চলে আসব, খুব দরকার তাই যাচ্ছি। আচ্ছা যা, সাবধানে যাবি, আর তাড়াতাড়ি আসবি। অবশ্যই। রোহান চলে গেল তার রুমে। রেডি হয়ে কুহুর উপর ভালো করে কম্বলটা টেনে দিয়ে কপালের সাথে কপালটা ঠেকিয়ে নাকের সাথে নাক ঘষে তারপর রুম থেকে বের হয়ে গেল। বের হওয়ার সময় মনে হচ্ছিল সে তার আত্মাটা ফেলে যাচ্ছে, তবুও যেতে হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ কাজ, নয়তো সে কখনোই যেত না। সে চলে গেল। বিলাসবহুল রেস্তোরাঁর কেবিনে বসে মিটিং করছে রোহান। দেখেই মনে হচ্ছে কোন গোপন মিটিং। রোহান ফাইলটা মনোযোগ সহকারে দেখছে। ফাইলটা দেখে শেষ করে রোহান টেবিলের একটা কোণে ফাইলটা রেখে ওদের দিকে সরাসরি চোখে চোখ রেখে বলতে লাগল, ওয়েল মিস্টার সেন, এইটা যেহেতু এপার আর ওপার বাংলা সমস্যা, তাহলে আমাদেরকে মিলেমিশে কাজ করতে হবে, বুঝতে পেরেছেন? জি মিস্টার আহমেদ, আমি আমার লোকদের সব বলে দিব, সমস্যা নেই। আচ্ছা তাহলে আমার কাজ শেষ, আমার দিক থেকেও আপনি ফুল সাপোর্ট পাবেন, আপনাকে হতাশ করব না। আমি 4 দিন পর থেকে কাজে লেগে পড়ব। ওকে, আমার কোন সমস্যা নেই।
তাহলে আমি এখন উঠছি বলে চলে যেতে নিলে মিস্টার সেন বলে উঠল, আরে মিস্টার আহমেদ, লাঞ্চটা করে যান। উহুম, সম্ভব না, ঘরে আমার বিবিজান অপেক্ষা করছে। আর ও আমার সবার আগে। খুব ভালোবাসেন বুঝি? অসম্ভব ভালোবাসি। আসছি বলে ফাইলটা নিয়ে চলে গেল। গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। বেশ কিছুদূর গিয়ে একটা ফুলের দোকানে গাড়িটা থামালো। তারপর ফুলের মালার দুটো সেট নিল। তারপর আবার গাড়িটা সার্চটা দিল। গাড়িটা একটা সামনের গ্রেসারির শপের সামনে দাঁড় করিয়ে বেশ কিছু চিপস, জুস, চকলেট, বিস্কুট, নুডলস কিনে নিয়ে গেল। গাড়িটা স্টার্ট দিল। গাড়ি চলছে আপন গতিতে, যত দ্রুত বাড়ি যাওয়া যায়। কুহুকে দেখার জন্য মনটা অস্থির হয়ে আছে। ইস, এখনো কি ঘুমাচ্ছে ও মনে হয়তো। নিজের মনে নিজেই প্রশ্ন করছে, আবার নিজেই প্রশ্নের উত্তর দিচ্ছে। নিজের রুমে এসে দেখে কুহু এখনো ঘুমাচ্ছে। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক পাগলিটা, তবে এখনো ঘুমাচ্ছে। দুপুর তো হয়ে গেছে, এখনো ঘুমানোর কারণ কি? আচ্ছা ঘুমাক, আমি একটু ফ্রেশ হয়ে নেই, তারপর ওকে উঠাবো। স্মৃতি এই দিকে আয় তো, একটু শুনে যা। ভাইয়ের ডাক শুনে স্মৃতি রুমে আসলো। বলো ভাইয়া, ডাকছিলে? হুম, ডাকছিলাম। এই প্যাকেট চিপস, জুস আর বিস্কুট আছে তোর রুমে, বইয়াম এর ভিতর রেখে দিবি। আর এইটা তোর আপুমনির জন্য, এইটা সুন্দর করে একটু গুছিয়ে রেখে দিস। আর এইখানে একটা ফুলের সেট আছে, এইটা তোর জন্য ভাইয়ের হলুদে পরবি। কিন্তু ভাইয়া, আদৌ কি হলুদ হবে? বাড়ির কেউ তো বাড়িতে নেই। যারা নেই তো নেই, তাদের নিয়ে ভেবে লাভ নেই। আর বিয়েটা একটা মেয়ের স্বপ্ন, এখন যদি এই স্বপ্নটা অন্য কারো দোষে ভেঙে যায়, কষ্ট হবে না? কিন্তু বাবা নাকি ফোনে করে বলে দিয়েছে বিয়েটা পিছাতে। না, আমি ফোন করে বলে দিব, ঘরোয়া ভাবে হবে। ভাইয়ের গায়ে হলুদে আমার ফ্রেন্ড আর ভাইয়ের ফ্রেন্ড থাকবে, আমি, তুই, কুহু আর মা, ব্যাস। আর কি চায়? কারা থাকবে না এটা নিয়ে ভাববি না। আর শুন, এইটাতে এক প্যাকেট নুডলস আছে, এইটা ও কুহুর ঘরে রেখে দিবি। তোরা যখন রাখে মুভির প্ল্যান করবি তখন বানিয়ে খেতে পারবি। আমি ইন্ডাকশন কুকার এনে দিব পরে। স্মৃতি খুশিতে তার ভাইকে জড়িয়ে ধরে বলল, থ্যাঙ্কস ভাইয়া। হয়েছে, এইবার ছাড়, আমি ফ্রেশ হয়ে নেই। স্মৃতি তার ভাইকে ছেড়ে দিয়ে রুম থেকে বের হয়ে গেল, হাতে শপিং ব্যাগগুলো নিয়ে। রোহান আলমারি থেকে ড্রেসটা নিয়ে ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে এসে কুহুকে ডেকে তুলে তারপর ফ্রেশ হতে পাঠালো। কুহু আসতেই কুহুকে নিয়ে নিচে নামল। কুহু তার খালাম্নির পাশে বসল। রৌনক কুহুর মাথায় হাত রেখে বলল, কি রে বুড়ি, কেমন আছিস? আলহামদুলিল্লাহ। রোহান তার মাকে বলল, মা এই দিকে আসো একটু। রোহানের ডাকে তিনি বসা থেকে উঠে টেবিলের কোনায় গিয়ে দাঁড়ালে। রোহান তার মাকে বলল, মা, পাত্রীর বাড়িতে ফোন করে বলল বিয়েটা যথাসময়ে হবে। আর আজ হলুদ সন্ধ্যাটাও হবে। একজনের ভুলের 10 জনের সাফার করার কোন মানে হয় না। রোহান, আর একটা কথা শুন। কি কথা? তোর মামার আজ আসবেন সন্ধ্যায়। তো কুহুকে দূরে দূরে রাখিস। মামি তো আর ভালো না, ওই বাড়িতে থাকাকালীন মেয়েটার উপর অনেক টর্চার করেছে, তাই তো ওকে নিয়ে আসা। ঠিক আছে, চিন্তা করো না, সামলে নিব। এখন আমাদের খাবার দেও, খিদে পেয়েছে। ঠিক আছে, আয় বসো তোরা। রোহান চেয়ার টেনে বসে সবাইকে ডাক দিল, তারপর সবাই বসে পড়ল খাওয়ার জন্য। হসপিটালে বসে সবাই অপেক্ষা করছে কখন মন ঠিক হবে। এমনিতে জ্ঞান ফিরলেও শরীরে ব্যথা আছে। ব্যথা থাকার ও কথা, শরীরে যে ঠান্ডা পানিতে চাবুকটা দিয়ে মেরেছ। রোহানের ফুফু আর ফুফুর 2 ছেলে বসে বসে রাগে ফুঁসছে। যেইভাবেই হোক রোহানের ক্ষতি ওরা করেই ছাড়বে। রোহানের জন্য আজ ওর বোনটা হসপিটালের বেডে শুয়ে আছে। এই সুদ তো তুলবেই। সুলতানা শিকদার রোহানের বাবা আর চাচার সামনে এসে বলল, এইভাবে চলতে থাকলে রোহান আমাদের জন্য একটা থ্রেট হয়ে দাঁড়াবে, আপনি বুঝতে পারছেন তো ভাইয়া? হুম, খুব বুঝতে পারছি। তাহলে আমাদের উচিত ওর লাগামটা শক্ত হাতে টেনে ধরা। আগে মন সুস্থ হোক, তারপর দেখি কি করা যায়। মেয়েটাকে কিভাবে মারল ভাবলেই আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। যতই হোক বংশ তো কথা বলবেই, তাই না? জমিদার বংশের রক্ত বলে কথা, গরম তো থাকবেই। তাহলে তুমি কি ভুলে যাচ্ছ ভাইয়া, সেই একই জমিদার বংশের মেয়ে আমিও, তোমার ছেলেকে এর মূল্য দিতে হবে, কঠিন মূল্য দিতে হবে। সাপের লেজে পা দিয়েছে তখন ছোয়ালটা তো খেতে হবে। এই কথাটা বলে রাগে ফুসফুস করছে রোহানের ফুফু।
কুহু এখন তার নিজের রুমে অনেক কষ্টে সে তার রুমে এসেছে যেন যুদ্ধ জয় করে আছে। ড্রয়ারটা খুলে ফোনটা হাতে নিল, ফোনটা হাতে নিয়ে হতাশ হলো, অবহেলায় ফোনটা চার্জহীন অবস্থায় পড়ে আছে। ড্রয়ার থেকে চার্জার টানিয়ে ফোনটা চার্জে দিল। তারপর সে বারান্দায় এসে দাঁড়াল। বাহিরটা অনেক সুন্দর সাজানো হয়েছে। কুহু হঠাৎ করে গেটের দিকে তাকিয়ে দেখল একটা বাচ্চা মেয়ে দৌড়ে এসে তার বাবাকে জড়িয়ে ধরে বাবা বাবা বলে ডাকছে। আর লোকটি ও মেয়েটিকে পরম আদরে যত্নে নিজের কাছে নিল। আজ যদি কুহুর বাবাও বেঁচে থাকত তাহলে কুহুকে ও তো আদর করত। ওর মাথার উপর ভরসার একটা হাত থাকত, ছায়া থাকত। আজ তার বাবা নেই বলে সে অবহেলার পাত্রী, আর মা সে তো থেকেও নেই। সে তার নতুন জীবনটা নিয়ে খুব হ্যাপি আছে। মাঝখানে খড়কুটোর মতো ভেসে বেড়াচ্ছে কুহু। যদি কুহু জানত কেউ একজন আছে তাকে পাগলের মতো করে ভালোবাসে তাহলে কুহু এইটা ভাবতেও পারত না। এক জোড়া দৃষ্টি যে তাকে প্রতিনিয়ত নজরে রাখছে সেইটা তো আর জানে না। কুহু ভারাক্রান্ত মন নিয়ে বারান্দা থেকে রুমে এসে রুমের সব দরজা জানালা বন্ধ করে দিয়ে একদম অন্ধকার করে দিয়ে শুয়ে পড়ল বিছানায়। ও ঘুমিয়ে পড়তেই রোহান কুহুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুই একা নস কুহু পাখি, আমি আছি তো তোর পাশে, অন্ধকারে আলো আর আলোতে তোর ছায়া হয়ে। আমার দু বাহুটা মেলে দিয়ে তোকে জড়িয়ে নিব, তোর পিছু আমি ছাড়ব না। কথাটা বলে কুহুর কপালে চুম্বন করে চলে যায়। সামনে ওর অনেক কাজ আছে। যথারীতিতে শুরু হলো গায়ের হলুদের অনুষ্ঠান। কুহু খুব সুন্দর করে হলুদ শাড়ি পরেছে, কোন সাজগুজ নেই, শুধু ফুলের গহনা আর ঠোঁটে লিপস্টিক, কপালে এখনও ব্যান্ডেজ। রোহান কুহুর ঘরের সামনে দাঁড়িয়ে আছে। সবার আগে সে কুহুকে দেখবে এবং সাথে করে নিয়ে যাবে। কুহু রেডি হয়ে দরজাটা খুলে রোহানকে দাঁড়িয়ে থাকতে দেখে থতমত খেয়ে গেল। কুহু রোহানের দিকে তাকিয়ে আছে, রোহানের চোখে চোখ রাখল। এই প্রথমবার রোহানের চোখে ছিল অন্য কিছু। সেই নেশাক্ত চোখ দুটো যেন কুহুকে কিছু বলছে। এই চোখে তাকিয়ে থাকার সাধ্য কুহুর নেই। কুহু সর্বাঙ্গে যেন কাটা দিয়ে উঠল। কুহুর বুকটাও কেমন করে উঠল। এক মুহূর্তে মনে হতে লাগল সে হার্টের রোগী। দ্রুত চোখ নামিয়ে নিল। রোহান বলে উঠল, মাশাআল্লাহ। পকেটে হাত দিয়ে ৫,০০০ টাকা বের করে কুহুর হাতে দিয়ে বলল, আমি মুগ্ধ হয়ে, আমি খুশি হয়ে তোকে দিলাম। কুহু হাত সরিয়ে নিতে নিলে রোহান চোখ পাকিয়ে তাকায়। রোহানকে চোখ পাকিয়ে তাকাতে দেখে আর কিছু বলল না। রোহান কুহুর নরম তুলতুলে হাতটা তার হাতের মুঠোয় নিয়ে বলল, চল একসাথে যাই। আমি একা হাঁটতে পারব, তুই বেশি কথা বলিস, তোর ঠোঁট দুটো আমি সেলাই করে দিব, বুঝলি? নে চল, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। ওরা চলে এলো বাগানের মধ্যে। বাগানের একটা পাশে সুন্দর করে স্টেজ সাজানো হয়েছে। কুহু দেখতে পেল তার মামা মামি আর মামাতো ভাই এসেছে। মামিকে দেখে কেমন যেন গুটিয়ে গেল কুহু। রোহান কুহুকে এমন গুটিয়ে দেখতে বলল, ভয় পাওয়ার কি আছে, বাঘ না ভাল্লুক যে তোকে গিলে খাবে। যা গিয়ে ভাইয়ের পাশে বস, আমি আসছি। কথাটা বলে রোহান গেটের দিকে গেল। কুহু গিয়ে তার ভাইয়ের পাশে বসল। রৌনক বিনিময়ে হাসল। স্মৃতি কুহুকে বলল, আপনি তোমাকে অনেক সুন্দর দেখা যাচ্ছে। কি যে বলো, আমি তো সাজিনি, তাহলে সুন্দর কি করে লাগবে? তুমি ন্যাচারাল সুন্দর, তাই তোমাকে কোন কিছু ইউজ করতে হয় না। কুহু মিষ্টি একটা হাসি দিল। রোহানের গেটের সামনে আসার কারণ সে দেখতে পেয়েছে তার বাপ, চাচা, চাচি, চাচাতো বোন, খালা, সৎ খালু হসপিটাল থেকে বাসায় ফিরছে, তাই গেটের সামনে এসে দাঁড়ানো, কাটা গায়ে নুনের ছিটে দেওয়ার জন্য। রোহানের বাবা রোহানকে দেখে বলল, গেটের সামনে দাঁড়িয়ে আছো কেন? কেন আবার আপনাদের ওয়েলকাম করতে। তা অটোতে আসতে কোন অসুবিধা হয়নি তো? বেয়াদব ছেলে, এইসব তোর কাজ। আরে কুল কুল মিস্টার আহমেদ, এত হাইপার হওয়ার কি আছে? বেশি হাইপার হলে আপনার প্রেশারটা না আবার বেড়ে যাবে। ওর সাথে আর কথা না বাড়িয়ে ওরা গেটটা পেরিয়ে বাড়ির ভিতরে গেল, ফ্রেশ হওয়া দরকার। রোহান ওদের যাওয়ার পানে তাকিয়ে বাঁকা হাসল। ও ফোন করে সোহেলকে বলেছিল কিছু লোক পাঠাতে, আর ওদের বাড়ির গাড়ির সকল চাক্কা যেন খুলে নেয়। ব্যাস খুলে নিল তার কথা মতো। এই আর কি। রোহান গেট থেকে স্টেজে এসে দাঁড়িয়ে তার মাকে বলল হলুদ অনুষ্ঠান শুরু করতে। রোহানের মাও তাই করল, রৌনকের গালে হলুদ ছোয়ালো। তারপর ছোয়ালো ওদের মামা আর মামি। তারপর ছোঁয়া স্মৃতি, তারপর কুহু, তারপর রোহান। এখন আসবে রৌনকের বন্ধুরা।
রোহান কুহুর পাশে বসে বাটি থেকে হলুদ টানিয়ে প্রথম সে তার গালে ছোয়ালো, তারপর সেইখান থেকে অল্প একটু হলুদ নিয়ে কুহুর কোমরের সাইড থেকে একটু শাড়িটা সরিয়ে সে কুহুর কোমরে লেপে দিল। হঠাৎ রোহানের এই স্পর্শে কুহুর শরীরের লোমকূপ দাঁড়িয়ে পুরো শরীরটা কেঁপে উঠল মৃগী রোগীদের মতো। কুহু সরে যেতে নিল। রোহান বলল, একদম মেরে ফেলবো, আমার থেকে দূরে সরবি না, এইখানেই থাক। কুহুর গালে নিজের গালটা ঘষা দিয়ে ওর গাল থেকে কুহুর গালে হলুদ দিল। স্মৃতি এই মোমেন্টটা মিস করতে চায় না, তাই সবার অলোকে ফোনে ক্যাপচার করে নিল। এখন সবাই রৌনকের বন্ধুরা আর রোহানের বন্ধুরা সবাই রোহানকে আবার চেপে ধরে বলল গান শোনাতে। রোহান কুহুর দিকে তাকিয়ে বলল, কি রে গাইব? সবার সামনে এইরকম কাণ্ডে কুহু লজ্জায় মাথায় নিচু করে রেখেছে। রোহান উচ্চস্বরে গা কাঁপিয়ে হেসে উঠল। কুহুরও কিন্তু গানের কণ্ঠ বেশ ভালো, আমি চাই ও আমার সাথে গাক। সবার জড়াজড়িতে কুহুও বাধ্য হল গান গাইতে। রোহান গিটার হাতে নিয়ে টুংটাং করে বাজাচ্ছে। মাইকের সামনে দুটো চেয়ারে বসে আছে কুহু আর রোহান। তুমি হৃদয়ের আয়না, তুমি চাঁদের জোছনা নও, তুমি ফুলের উপমা নও, তুমি চাঁদের জোছনা নও, ফুলের উপমা নও, নও কোন পাহাড়ি ঝর্ণা। আয়না, তুমি হৃদয়ের আয়না, তুমি সাগর নীলিমা নও, তুমি মেঘের বর্ষা নও, তুমি সাগর নীলিমা নও, মেঘের বর্ষা নও, তুমি শুধু আমারই গয়না। আয়না, আমি হৃদয়ের আয়না। কবির লেখা যত কবিতা, শিল্পীর আঁকা যত ছবি, তোমার তুমির কাছে হার মেনে যায় যেন সবই। সাঁঝের বেলা রাঙানো তুলি, বর্ষাকালের ভরা নদী, তোমার রূপের কাছে হার মেনে যায় যেন সবই। তুমি সাগর নীলিমা নও, তুমি মেঘের বর্ষা নও, তুমি সাগর নীলিমা নও, মেঘের বর্ষা নও, তুমি শুধু আমারই গয়না। আয়না, আমি হৃদয়ের আয়না। বাবুই পাখির সাজানো বাসা, ময়না পাখির কথাগুলো, তোমার গুণের কাছে সবকিছু হার মেনে গেল। ভালোবাসার রূপালী তারা, সূর্যের মাঝে যত আলো, তোমার প্রেমের কাছে সবকিছু হার মেনে গেল। তুমি চাঁদের জোছনা নও, তুমি ফুলের উপমা নও, তুমি চাঁদের জোছনা নও, ফুলের উপমা নও, নও কোন পাহাড়ি ঝর্ণা। আয়না, তুমি হৃদয়ের আয়না, আমি হৃদয়ের আয়না, তুমি হৃদয়ের আয়না, আমি হৃদয়ের আয়না। দূর থেকে ওদের খুশিটা দেখে কেউ জ্বলে উঠছে। মনে হচ্ছে এখনই কুহুকে মেরে ফেললে শান্তি পাবে। আজ শুক্রবার, পবিত্র জুম্মার দিন। জুম্মার নামাজের শেষে বিয়ে হবে রৌনক আর শ্রাবণীর। খুব ধুমধামে বিয়েটা হবে না, হবে শুধু ঘরোয়াভাবে। কুহু খুব সুন্দর করে সেজে ঘর থেকে বের হতে মৌয়ের সাথে দেখা হলো। মৌ কোন কিছু বলল না, উল্টো দেখেও না দেখার ভান করে চলে গেল। কুহু ভাবছে ওর হলোটা কি। কুহু দাঁড়িয়ে থাকতে স্মৃতি কুহুর সামনে এসে দাঁড়িয়ে বলল, আপনি আমার ওড়নাতে পিন আপ করে দিবে, আমি পারছি না। কুহু খানিকটা হেসে বলল, তুমি শুধু হাতে পায়েই বড় হয়েছে, এখনও বাচ্চাটিই আছো। পিছন থেকে রোহান বলে উঠল, বুঝলি স্মৃতি, আমাদের কুহু অনেক বড় হয়ে গেছে, ও একটা বাচ্চা মা। কুহু বুঝে পায় না এই ছেলেটার সমস্যা কি, সবসময় কুহুর দোষ ধরে। তা কুহু ম্যাডাম, আপনার বয়স কত? 18। বাহ, খুব ভালো। এই 18 বয়সে আপনার মনে হয় আপনি অনেক বড় হয়ে গেছেন। আমার তো মনে হয় নাক টিপ দিলে এখন দুধ বের হবে। ওদের কথার মাঝে রৌনক উপস্থিত হয়ে পড়ল। রৌনক বলল, প্লিজ রোহান, দয়া করে ওর পিছন লাগিস না, ওকে ওর মতো থাকতে দে। সমস্যা কি ভাই তোমার? আজ কিন্তু তোমার বাসর রাত। মনে রেখে, আমি যদি একবার তোমার প্রতি রেগে যাই তাহলে তোমার ভবিষ্যৎ প্রজন্মের মুখটা আর দেখা হবে না। থতমত খেল রৌনক। রোহানের মুখে এইরকম কথা শুনে লজ্জায় কান গরম হয়ে গেল। আর স্মৃতি ও তো মাথা নিচু করে ঠোঁট টিপে আসছে। ছোট বোনদের সামনে এহেন কথায় চরম অস্তিত্বে বলল, তাড়াতাড়ি আয়, নামাজ পড়ে যেতে হবে ও বাড়িতে। রোহান বলল, ইস ভাইয়া, তোমার তো আর তোর সইছে না, বেশরম। 1 মাঘে শীত যায় না, আমার দিন আসবে, রেডি থাকিস। রোহান বলল, সে দেখা যাবে। বাড়ির সব পুরুষগুলো মিলে নিচে দাঁড়িয়ে অপেক্ষা করছে রোহানের। রোহান সিঁড়ি দিয়ে নামতেই রোহানের বাবা বলল, আসছে আমাদের রাজপুত্র। নিঃসন্দেহে আমি রাজপুত্রই। তা নামাজে যাচ্ছেন, পবিত্র মন নিয়ে যান আর আল্লাহকে বলুন আপনার সকল পাপের জন্য আপনাকে যেন ক্ষমা করে দেয়। আচ্ছা, এমন কলুষিত হৃদয় নিয়ে আল্লাহ দরবারে কিভাবে যাবেন? আপনার হৃদয় কাঁপবে, হৃদয় ভয়ে জড়ো হবে না।
আপনার এই অপবিত্র হাত দিয়ে আল্লাহ জিনিস ছুঁইবেন, আপনার এই পাপিষ্ঠ হাতটা কেঁপে উঠবে না। তুমি এইবার বেশি বেশি করছো, ভুলে যাচ্ছ আমি তোমার পিতা হই। ওখানেই আমার কষ্ট, আপনাকে নিজের পিতা বলে পরিচয় দিতে আমার ঘৃণা লাগে, পারলে তো পাপীর রক্ত মুছে দিতাম। কিন্তু সমস্যা নেই, পাপের রক্তই পাপকে বিনাশ করবে, আপনি তৈরি হন, বিনাশের সুর বাজছে বইকি। রোহান কি শুরু করলি ভাই, চল তো নামাজে যাই, কথাটা বলে রৌনক রোহানকে টেনে নিয়ে গেল। ওরা মসজিদে আসল। মসজিদের হুজুরে পিছনে হাজারো মানুষের সাথে দাঁড়ালো নামাজ আদায় করতে। একমাত্র এই একটা জায়গায় কোন ভেদাভেদ নেই, সকল শ্রেণীর মানুষ সমান। দুনিয়াটাতে মাত্র 2 দিনের আজ আছে, কাল নেই, তাও মানুষের মনে খোদা ভীতি তৈরি হয় না। মানুষ শয়তানের প্রবচলায় জড়িয়ে পড়ে হাজারো পাপে। আল্লাহ সকলকে হেদায়েত দান করুক, এইটাই আমাদের চাওয়া, এইটাই চাওয়া। প্রশান্তি মনে বের হলো রোহান। 2 ভাই হেসে হেসে কথা বলতে বলতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাড়ি থেকে মসজিদ বেশি দূর নয়, মাত্র 10 মিনিটের রাস্তা। অবশেষে বাড়ি এসে গম্ভীর পরিবেশ দেখতে পেল। রোহানের চাচির সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে কুহু। রোহানের চাচি কুহুর দিকে আঙুল তাক করে চোখ পাকিয়ে বলল, কাক কখনো ময়ূর হয় না, কাক কাকি থাকে। রোহান বেশ গম্ভীর কণ্ঠে বলল, তাই নাকি চাচি? কুহু কাক হলে আপনি কি? কুহু তো রূপে গুণে গুণবতী, কিন্তু আপনি? আপনার না আছে গুণ আর না আছে রূপ। বুঝলাম না চাচা, আপনাকে কি দেখে পছন্দ করেছে? রোহান, তুমি কার সাথে কাকে মিলাছ বলো তো? কোথায় ও আর কোথায় আমি? ওর জুতার যজ্ঞও না। এক ঘর ভর্তি মানুষের সামনে এমন কথাটা শুনে অপমানে গাটা রিরি করে উঠল। তিনি আর কিছু না বলে যেতে নিলে রোহান খুব সতর্কপূর্ণ সাথে তার ডান পাটা একটু এগিয়ে দিতে তিনি হোঁচট খেয়ে পড়ে গেল, আর পড়ল তো পড়ল, তাও কুহুর পায়ের সামনে। কুহু ওনাকে ধরে তুলতে নিলে রোহান চোখ গরম করে বলল, খবরদার কুহু, ভুলে ও এই দজ্জাল মহিলাকে তুই ছুবি না। যার যার কর্মফল সে ভোগ করবে, উনি একাই উঠে যাবে। যা, রেডি হওয়ার কিছু বাকি থাকলে হয়ে নেয়, আমরা এখনই বের হব। কুহু আর কিছু না বলে রোহানকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে রোহান স্লো ভয়েসে বলল, শাড়ি পরেছিস ভালো কথা, বাট শাড়ির ব্যাধ করে যেন শরীরের একটা পার্টও দেখা না যায়। যদি দেখা যায় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আর একটা কথা, তোকে যেন কোন ছেলের আশেপাশে বা ছেলেদের সাথে কথা বলতে না দেখি। 100 হাত দূরে থাকবি যদি দেখি, তাহলে কিন্তু তোকে আমার ক্রোধের আগুনে পুড়িয়ে মারব। কথাটা তো মাথায় ঢুকিয়ে নিস বলেই চলে গেল। কুহু চোখ বড় বড় তাকিয়ে মনে মনে বলতে লাগল, ও আল্লাহ গো, কি তেজ! কিভাবে শীতল গলায় থ্রেট দিয়ে গেল। সোফায় বসে আছে সবাই, আবার কিছু সংখ্যক লোক চেয়ারে বসে আছে। আনাচে কানাচে মানুষের ছিটাছিটি। তবে এই বাড়িতে মেয়ের থেকে ছেলের সংখ্যা বেশি। রোহানের বেশ রাগ লাগছে, কারণ এইখানে প্রতিটা ছেলেই সুদর্শন যুবক। কুহু না আনলেও পারত। এখন যদি কোন পুরুষের নজর তার নাদান বউয়ের উপর, তাহলে তো হলো ও। রোহান একবার কুহুর দিকে তাকিয়ে দেখল কুহু হাসছে। দাঁত গেটকাছে, দেখো কই, আমার সামনে থাকলে তো কখনো হাসতে দেখি না। ওদের সামনে হাসছে, দেখো সমস্যা নেই, বাসায় যে নেই, তারপর তোকে ধরব। কাজী এসে উপস্থিত হতে পরিবেশটা বেশ পাল্টে গেলে। হাসি খুশি পরিবেশটা জানান দিচ্ছে বিদায়ের ঘণ্টা বেজে গেছে। কাজী নিয়মানুসারে বিয়ে পড়ানো শুরু করল। আজ রোহানের ও স্মৃতির প্রেক্ষাপট ভেসে উঠছে সেই স্মৃতি। সেই স্মৃতিতে ছোট গুলুমুলু কুহুটা লাল একটা জামা পরা আর লাল ওড়না মাথায় দেওয়া। আঙুলটা ধরে আছে রোহানের। তারপর তারা মসজিদে গিয়ে বিয়েটা পড়ে নেয়। সাক্ষী হিসেবে ছিল ওর মা আর ভাই। এখন হয়তো কুহুর মনে নেই, তাতে কি, কিন্তু রোহানের তো সব মনে আছে। ছোট কুহুটাকে একনজর দেখার জন্য তার কত শত ছটফটানি দম বন্ধ হওয়ার পরিস্থিতিকেই বা জানত তার এই কুহুটা এখন যৌবনে পা দিয়েছে। হাসলে কি সুন্দর টোল পড়ে, মনে হয় সেই সময় গালটা টেনে দেই। রোহান তার ভাবনায় ব্যস্ত, এই দিকে খেয়ালও নেই যে সে তার ভাইয়ের বিয়ে বাড়িতে এসেছে। সে খেয়ালে ডুবে আছে তার প্রেয়সীর। যখন সবাই মিলে আলহামদুলিল্লাহ বলে উঠল, তখন রোহান মাশাআল্লাহ বলে উঠল। রৌনক রোহানের কানে কানে বলল, ভাই আমার, তুই তো পুরো দেওয়ানা হয়ে গেছিস। এখন তো আমার বিয়ে কমপ্লিট হয়ে গেল। রোহান বামব্রুটা কুচকে ফেলে বলল, হয়ে গেছে। রৌনক পারে না কপাল চাপড়াতে। অবশেষে নতুন বউ নিয়ে রওনা দিল তারা।
নতুন বউয়ের সাথে তার বাপের বাড়ি থেকে একজন এসেছে, নাম স্বপ্নিল শেখ। রোহানের মোটেও পছন্দ হলো না, কিন্তু ভাইয়ের শ্বশুর বাড়ি বলে কথা সিনক্রিয়েট করতে চায়নি, তাই চুপচাপ হজম করে নিয়েছে। কিন্তু কুহুকে সবার অগোচরে ঠিকই সাবধান করে দিয়েছে ওর আশেপাশেও যেন না থাকে। কুহু গাড়ির এক সাইডে বসে আছে, জানালা দিয়ে মাথা বের করে বাহিরেটা দেখছে। গাড়ি চলছে আপন গতিতে। হঠাৎ কুহুর ফোন টুং করে একটা মেসেজ আসলো। কুহু ফোনটা বের করে মেসেজটা দেখল তার ফ্রেন্ড সার্কেলের গ্রুপ থেকে। মেসেজটা দেখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। রোহানের কপালে চিন্তা ভাঁজ পড়ল। কার এমন মেসেজ যার জন্য সুন্দর একটা মুচকি হাসি দিল? তার মনে কোণে উকি দিল, বউটা আমার পরকীয়াতে জড়ালো না। হায় আল্লাহ, এখন তার কি হবে? না স্বামী হিসেবে তার একটা দায়িত্ব আছে, না বউকে সামলে চলা। বউ নিয়ে বাড়ি আসতে আসতে রাত ৮ বেজে গেছে। নতুন বউকে তারা অন্য একটা রুমে বসিয়ে রোহানরা লেগে পড়ল বাসর সাজাতে। সিম্পল এর মধ্যে সাজাবে যাতে তাড়াতাড়ি হয়। কুহু আসতে নিল, রোহান বাধা দিয়ে বলে, খবদার এইখানে আসবি না, এইটা বড়দের জায়গা, বাচ্চাদের নয়। আমি মোটেও বাচ্চা নই। না, তুমি কেন বাচ্চা হবে? তুমি তো বাচ্চার মা। আপনি কি জানেন আপনি একটু বেশি কথা বললেন। জন্ম থেকেই অভ্যাস করেনি। তোকেই সামলাতে হবে। আমি কেন সামলাবো? আপনার বউ সামলাবে। রোহান খুব সুন্দর করে আস্তে করে বলে উঠল, তুইই তো আমার বউ। কুহু আর কিছু না বলে চুপচাপ চলে গেল। রাজীব আর সজীবের সামনে পড়ল। রাজীব ইচ্ছে করে কুহুকে ধাক্কা দিল। কুহু পড়ে যেতে নিলে সজীব ধরে নিল। তারপর আস্তে করে দাঁড় করিয়ে দিয়ে বলল সরি। বিনিময়ে কুহু মাথা নেড়ে চলে গেল। ওর যাওয়ার পানে তাকিয়ে রইল ওরা দুই ভাই, যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে। বাসর সাজানো শেষ হলে ডিনার করছে সবাই। রোহানের পাশে বসে আছে কুহু। কুহুর যেই না মাংসে কামড়টা দিল, ঠিক সেই সময় পাখির মতো ছু মেরে নিয়ে ওর খাওয়া মাংসের টুকারা টুকো রোহান নিয়ে টুক করে মুখের ভিতর দিয়ে চোখ বন্ধ করে চিবিয়ে খাচ্ছে। এই ঘটনায় কার কি প্রভাব পড়ল কুহুর জানা নেই, কিন্তু কিহুর উপর মারাত্মক প্রভাব পড়ল। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে রোহানের দিকে। রোহান কুহুর দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, কি হয়েছে, তাকিয়ে আছিস কেন? মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবি। চোখ দিয়ে আমায় গিলে না খেয়ে খাবারটা গিল। আমার এটো করা মাংসের টুকরোটুকু আপনি নিলেন কেন? লেখা ছিল তোরও, আমি জানতাম না, মাত্রই চিবিয়েছি, এখন আছে মুখে, চিবুচ্ছি, তোকে বের করে দিব মুখ থেকে, তুই খাবি। ছি হোরসাক, আপনিই খান, আমি অন্যটা খাচ্ছি। রোহানের এমন ব্যবহার ঠিক হজম হচ্ছে না কুহুর। কুহু কোন রকম খেয়ে চলে গেল তার রুমে। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে, শরীরটা জানান দিচ্ছে তার এখন শুয়ার দরকার। কুহু লাইটটা অফ করে ড্রিম লাইটটা জ্বালিয়ে তারপর শুয়ে পড়ল। গভীর রাত, সবাই শুয়ে আছে। রোহান চুপিসারে কুহুর ঘরে গেল। কুহুর নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। কুহুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে। রোহানের গরম নিঃশ্বাস আছড়ে পড়ছে, কুহুর মুখে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে। রোহান বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে বলতে লাগল, আমি তো তোমায় কিছু করি নাই, এখনো তাহলে কাঁপছ কেন? এই মায়াবতী, কি সুন্দর ঘুমিয়ে আছো তুমি, অন্যের ঘুমটা কেড়ে নিয়ে। কুহুর উপর আধশোয়া হয়ে কুহুর ঠোঁটের উপর আলতো করে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলল, আমার প্রিয়তমা স্ত্রী, ঘুমাও তুমি নিশ্চিন্তে, আমি আছি তো সারাক্ষণ তোমার সঙ্গে। কথাটা বলে গভীর চুম্বন করে ওর উপর থেকে উঠে রুম থেকে বের হয়ে গেল। নিজের রুমে এসে ঘুমিয়ে পড়ল রোহান। সকালে কুহু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে পড়তে বসল। পড়াটা কমপ্লিট করে ব্যাগে বই গুছিয়ে বের হয়ে গেল নাস্তা করতে। রোহানের পাশের চেয়ারেই বসতে হবে কুহুকে, এইটাই আদেশ রোহানের। বাড়িতে ৩টা কাজের লোক থাকাতে বেশ সুবিধা হয়েছে। রোহানের মার আর কুহুর রান্না ঘরে যেতে হয় না। নতুন বউ শ্রাবণী তেমনভাবে কাউকে চিনে না, আর নতুন বলে একটু লজ্জা লজ্জা ভাব আছে। কুহুর সাথে চোখাচোখি হল শ্রাবণীর। কুহু বিনিময়ে একটু মিষ্টি করে হাসি দিল। শ্রাবণীও হাসল। স্বপ্নিল কুহুকে দেখে বলল, আরে বিয়ান যে, তা কোথায় যাচ্ছেন? কলেজ ড্রেস পরে কাঁধে ব্যাগ নিয়ে আর কোথায় যেতে পারে, ওর ড্রেস আপ দেখে বোঝা উচিত। ভাবিমা, তোমার এখানে কোন অসুবিধা হচ্ছে না তো? শ্রাবণী বলল, না ভাই, হচ্ছে না। আচ্ছা হলে আমাকে জানিও, আর প্রয়োজন পড়লে ভাইয়ের নামে অবিচার দিতে পারো, সমস্যা নেই, আমি শাসনে ওস্তাদ। স্মৃতি ফিক করে হেসে দিল।
রোহানের চাচি খাবারটা মুখে দিতেই বলল, এ মা, খাবারটা একটুও মজা হয়নি বলে প্লেটটা ছুঁড়ে মারল। রোহান দাঁতে দাঁত চেপে বলল, চাচি উঠেন। কিন্তু বসেই রইল। রোহান টেবিলে জোরে হাত দিয়ে বাড়ি দিয়ে বলল, স্ট্যান্ডে আপ। রোহানের চাচি উঠে দাঁড়াল। তারপর রোহান বলল, যেই খাবারটা ফেলেছ সেই খাবারের জন্য মানুষ কতটা যুদ্ধ করে তোমার কোন ধারণা আছে? অনেকে খালি পেটে রাত্রি যাপন করে, তার কোন আইডিয়া আছে? মুখের সামনে সব পাও তো, তাই সব হুঁশ হারিয়ে ফেল। এই ফেলে দেওয়া খাবারটাই তুমি খাবে, কোন কথা শুনতে চাই না। আর সবাই শুনে রাখো, 3 দিন, আগামী 3 দিন আমাদের অর্কমা ঢেকি অশ্রদ্ধেয় চাচি আম্মা কোন প্রকার খাবার পাবে না। আমি আবার দয়াবান ব্যক্তি তো, তাই পানি খাওয়াটা না করতে পারি না। শুধু পানি খেয়ে থাকবেন। আসি। এই কুহু, তোর দেরি হচ্ছে না, আয় তোকে পৌঁছে দেই। আর গাইসে ক্যারি অন। আর স্মৃতি, তুই খেয়াল রাখবি যাতে এই খাবারের পর পানি ছাড়া আর কোন খাবার চাচি না পায়। কথাটা বলে কুহুকে নিয়ে চলে গেল। সবার চোখ জোড়া রোহানের প্রতি। রোহান যেতেই সবাই একটা বড় করে শ্বাস নিল। এতক্ষণ সবার মনে হচ্ছিল কোন ঝড়ের সম্মুখে পড়েছিল। এখন সেই ঝড়টা কেটে গেছে। কুহুর কলেজের আশপাশ দেখেই বিরক্তিতে চ উচ্চারণ করল। কলেজের পাশে টঙে দোকান, মানুষ আড্ডা দিচ্ছে, তার পাশে একটা ছাউনি, সেইখানে ছেলেরা ক্যারাম খেলছে। কুহু, তুই কি আদৌ ভালো করি পড়িস, নাকি পড়াতে ফাঁকি দিস? হঠাৎ এমন প্রশ্নে কুহু তবদা খেয়ে গেল। সে রোহানের দিকে তাকালো। এই নিয়ে দ্বিতীয়বারের মতো কুহু তাকালো রোহানের চোখে। ধারালো সূচের মতো তার চোখগুলো। এই চোখের দিকে তাকাতে কুহুর কলিজাতে গিয়ে লাগে। ফের আবার চোখ নামিয়ে বলল, আমি কোন ফাঁকি দেই না। A+ পেয়ে পাস করেছিলাম। A+ পেয়েও কি তোর ভাগ্যে ভালো কোন কলেজে জুটে নাই? এমন বাজে কলেজে চান্স পেলি? জুটেছে বাড়ির সামনে এইটা, তাই এইটাতেই ভর্তি হয়েছি। আচ্ছা যা। এই শুন, তোর কলেজ কখন ছুটি হবে? 4টায়। কিন্তু আজ তো বাড়িতে অনুষ্ঠান, তাড়াতাড়ি ফিরবি না? না, আজ ক্লাসগুলো করতেই হবে, সামনে পরীক্ষা। আসছি আমি বলে চলে যেতে নিলে রোহান কুহুর হাত ধরে দাঁড় করিয়ে দিয়ে তারপর পকেট থেকে মানিব্যাগটা বের করে সেইখান থেকে কিছু টাকা বের করে কুহুর হাতে ধরিয়ে দিল। আরে কি করছেন? লাগবে না তো টাকা? তো লাগবে কি লাগবে না আমি জিগাইছি? আমার মন চাইছে আমি দিচ্ছি, এখন এইটা লাগানো না লাগানো তোর ব্যাপার। রোহানকে ভাষায় কথা বলতে দেখে কুহুর চোখ কপালে উঠার মতো হল। কিরে, দাঁড়িয়ে আছিস কেন? যা। কুহু পিছন ফিরে সামনের দিকে হাঁটা দিল। কুহুর যাওয়ার পানে তাকিয়ে আছে রোহান। যতক্ষণ না চোখের অদৃশ্য হচ্ছে ততক্ষণ তাকিয়েছিল। কুহু অদৃশ্য হতেই রোহান বলে উঠল, তুই আড়াল হলে আমার অন্তর প্রতিনিয়ত দগ্ধ হয়। কুহুরানি, তোর কোন দিনও মনে পড়বে না তোর আর আমাদের বিয়ের কথা? সমস্যা নেই, তুই ভুলে গেলেও আমি মনে করিয়ে দিব তোকে। তোর ফেলে আসার একটা অতীতের অংশ আমি। রোহান তার গাড়ি উঠে বসে গাড়িটা রস্টার্ট দিল। এক জায়গায় যেতে হবে তার। দুপুরের আগে শেষ করে তারপর বাড়ি যেতে হবে। আর মনে মনে ভাবছে এই কলেজ নিরাপদ না, কুহুর জন্য এইখানে কোন সেফটি নেই। যৎসব বখাটে ভরা। রোহান এক সাইডে গাড়িটা থামিয়ে দিয়ে সোহেলকে মেসেজ করে বলল কুহুর কলেজের আশেপাশে লোক লাগিয়ে রাখতে, যাতে কুহুর সব খবর নিতে পারে। মেসেজটা করে ফোনটা পাশের সিটে রেখে আবার গাড়ি স্টার্ট করল। অচেনা একটা জায়গায় রোহানের গাড়িটা থামল। রোহানের পিছনে আর দুজন লোক এসেছে বাইকে করে। এলাকাটাতে ভালো করে নজর দিচ্ছে রোহান। খুব একটা সুবিধার না, মত্তমাতালের অস্থানা। রোহান একটা ছবি নিয়ে আর সাথে রিভলভারটা সাথে নিয়ে গাড়ি থেকে নামল। তবে রোহানের দক্ষ মনটা বলছে একটা দাঙ্গা হবে। তাই রোহান তার সাথে আসা লোক দুটোকে আগে থেকেই সচেতন করে দিল। আর বলল ওর সাথে প্রতিনিয়ত কার্নেট থাকতে আর লোকেশনটা অন করে রাখতে, যাতে একে অপরের ঢাল হয়ে থাকতে পারে। সামনে এক দোকান দেখে রোহান সেই দিকে গেল। তারপর একটা ছবি বের করে বলল, চিনেন? লোকটি একবার ছবির দিকে তো একবার রোহানের দিকে তাকিয়ে বলল, আপনার কি দরকার? আমার কি দরকার সেইটা জানার তোর কাজ না, তোকে যা জিজ্ঞেস করেছি তুই সেইটা বলল। রোহান বুঝল লোকটি চিনে কিন্তু বলবে না, তাই সে পকেট থেকে কিছু টাকা বের করে সেই লোকটার হাতে নিয়ে বলল, এইবার বলে দে। ভালো ভালো বলে দিলে ভালো, নয়তো আমি মানুষটা বেশি সুবিধার নার, তোর জন্য ক্ষতিকর হবে। রোহানের শান্ত কণ্ঠে হুমকি বার্তাটা শুনে বুঝে গেল লোকটা বলল, সামনে একটা ক্লাব ঘর আছে, ওখানেই পাবেন।
মদ খেয়ে হয়তো বেহুশ হয়ে পড়ে আছে। রোহান একটু ক্রূর হেসে বলল, ভেরি গুড। তারপর তার সাথের দুজন লোকটিকে জানান দিয়ে সে সামনের দিকে অগ্রসর হতে লাগল। কিন্তু ওর মন বলছে আনাচে কানাচেতে উৎপেতে আছে বিপদ, যার আভাস সে পাচ্ছে। যত সামনের দিকে আগাচ্ছে তত ওর মনে হচ্ছে কেউ ওকে ফল করছে, তাই সে তৎক্ষণাৎ পিছন ফিরে তাকালো, তাকিয়ে দেখল তিনটা চ্যাংলাপোলা। রোহান কোমরে হাত দিয়ে ওদের দিকে ভ্রু কুচকে তাকায়, তাকিয়ে জিজ্ঞেস করে, কি হইছে? কি হইছি তুই এসে কইবি? আমাগো বসেরে খুঁজরাছ তো কেরে? ওদের কথার ধরন শুনে ওর হাসি পেল। রোহান ঠোঁট কামড়িয়ে খানিকটা হেসে বলল, তোদের বশকে নিয়ে যেতে এসেছি, কি করবি তোরা? আয় তো দেখি কত শক্তি পারস কিনা। এইটুকু ছেলেরা তাকে যুদ্ধে আহ্বান করছে, তার বেশ মানে লাগল। সেও মাথা নেড়ে সম্মতি দিল। প্রথমে একটা ছেলে এগিয়ে এসে হকিস্টিক দিয়ে মারতে নিলে সে সরে গিয়ে ওর হাতটা মুচড়ে দিয়ে ভেঙে দিল। হাড়টা মর্মর শব্দ করে উঠল। ভ্রুজোড়া নাচিয়ে বাকি দুইজনকে জিজ্ঞেস করল, কি রে, লাগবি আমার সাথে? তোদের হাড্ডিগুড্ডিও কিন্তু ভেঙে ফেলব। কি রে, আসবি নাকি? বাকি দুইজনের হাওয়া ফুস হয়ে গেল। মুখটা ভয়ে চুপসে গেল। ওরা আর এইখানে দাঁড়ালো না, দৌড়ে চলে গেল। রোহানের হাসি পেল। রোহানের সাথে বাকি দুইজন এসে বলল, কি হয়েছে স্যার? কিছু না, হালকা পাতলা ঝামেলা, চলো সামনে যেই ক্লাব আছে সেই যেতে হবে, সেইখানে গেলে দেখা মিলবে তার। তিনজন মিলে ক্লাবে গেল। কত কম বয়সী ছেলেরা এই ক্লাবে নেশাগ্রস্ত হয়ে পড়ে আছে। ওরা তিনজন ক্লাবের এদিক সেদিকে দেখতে লাগলো। দূরে একটা টেবিলের উপর নজর পড়তে রোহান বলল, ওই তো মাল খেয়ে টাল হয়ে গেছে, চলো তুলতে হবে, বলে এগিয়ে গেল সেই টেবিলের কাছে। লোক দুজন বলল, স্যার ওর তো কো হুঁশ নেই, কিভাবে নিয়ে যাব? যদি কেউ দেখে নেয় তাহলে তো ঝামেলা হবে। হবে না। রোহান তার কাঁধে ব্যাগটা খুলে একটা বোরকা বের করে দিয়ে বলো, এইটা পরিয়ে সুন্দর করে মুখটা বেঁধে দেও নিকাবের সাহায্যে, তাহলেই হলো। লোক দুটো রোহানের কথা মতো তাই করল। তারপর খুব সচেতনের সাথে লোকটা নিয়ে বের হয়ে গাড়িতে উঠিয়ে বসে পড়ল। দ্রুত সম্ভব গাড়িটা নিয়ে বের হয়ে যেতে হবে। রোহান গাড়িটা স্টার্ট দিল আর ওর সাথে লোক দুটো বাইক করে যাচ্ছে। রোহান তার কাজগুলো শেষ করে বাড়ি ফিরল। বাড়ি ফিরতেই দেখল রোহানের ফুফু বসে আছে সোফায়। রোহান দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছিল। কিন্তু সেইটা হয়তো রোহানের ফুফুর সহ্য হল না, তাই স্বইচ্ছে বিপদ নিজের ঘাড়ে ডাকল। রোহান যাচ্ছিল, ঠিক সেই সময় তার ফুফু বলে উঠল, তুই কি বেয়াদব হয়ে যাচ্ছিস? তুই তোর চাচিকে না খেয়ে থাকতে বলেছিস? বলেছি তো, চাচিকে তোমার শরীরে লাগছে কেন? নাকি চাচির ভাগের শাস্তি তুমি নিতে চাইছো? সমস্যা নেই, আমি দিয়ে দিব। কি নিবে নাকি চাচির ভাগের শাস্তি? তুই কিন্তু বড্ড ভার বেড়েছি। তোমরা কি? তোমাদের অন্যায় ক্রমশ প্রকাশ্য, তোমাদের ভদ্র মুখোশের আড়ালে কুৎসিত মুখটা সবার সামনে প্রকাশ পাবে। সত্য কখনো চাপা থাকে না। সব সত্যি প্রকাশ পাবে। তোমরা তিন ভাই বোন মিলে যেইটা করেছ সেইটা, আর একজন তো আছেই মা নামে কলঙ্ক। মনে রেখো, তোমাদের রাতের আধারে নোংরা কুৎসিত খেলা শেষ হবে। তোমাদের এমন অবস্থা করব যাতে সমাজের প্রতিটা মানুষ তোমাদের দেখলে ঘৃণায় থুথু ফেলে তোমাদের মুখে। তোমরা নামেই মানুষই, কিন্তু কাজে কর্মে পুরো অমানুষ। জমিদারের বংশরা বুঝি অমানুষ তৈরি হয়? উহুম, সবাই না, তাহলে আমিও অমানুষ তৈরি হতাম। আমার রক্তের সাথে মায়ের পবিত্র রক্ত লেগে আছে, তাই আমি মানুষের পরিণত হয়েছি। সবার প্রতি হয়ে যাওয়ার অবিচারের সুবিচার করব। শুধু আগে থেকে প্রিপারেশন নেও মাই ডিয়ার। শয়তানি ফুফুমনি, 80 টাটা বলে চলে গেল উপরে। রোহানের কথাগুলো শুনে ওর ফুফু খুব চিন্তিত হয়ে পড়ল, কতটা জানে কি জানে। ভাবতে ভাবতে তিনি চলে গেলেন মেয়ের রুমে। দরজাটা একটু ফাঁক করে দেখল ঘুমিয়ে আছে। ফর্সা শরীরে ক্ষতগুলো কালচে রং ধারণ করেছে। তিনি সাথে সাথে চোখ বন্ধ করে নিল। আস্তে আস্তে মেয়ের বাড়ি থেকে লোক আসা শুরু করল। ঘরোয়াভাবে বৌভাতটা হচ্ছে। বাড়ির মানুষগুলো ছাড়া আর কেউ না। সবাই একসাথে খেতে বসেছে। শ্রাবণী এই দিক সেই দিক তাকাচ্ছে বারবার। রোহান সেইটা লক্ষ্য করে বলল, ভাবিমা তুমি কাকে খুঁজছ? তোমার বর তো তোমার পাশে। শ্রাবণী একটু হেসে বলল, কুহুকে খুঁজছি। ওর আসতে আসতে বিকাল হবে আমাকে বলেছে। সামনে নাকি পরীক্ষা, তাই সবগুলো ক্লাস করতেই হবে। শ্রাবণী ভাতের লোকমা মুখে দিতে দিতে বলল, ওহ। স্মৃতি বলল, কি আর করবে,
আপনি তো আর প্রাইভেট পড়ে না, শুধু কোচিং করে আর লাইব্রেরি থেকে বই কালেক্ট করে নোট করে সেইটা পড়ে। আমি দেখেছি একবার হাত পুড়ে গেছিল, সেই পুরা হাতটা নিয়ে আপনি সারারাত নোট করে তারপরের দিন সকালে কলেজে জমা দিয়ে এসেছিল বইটা। রোহান জানে না কেন এইটা, ওকে কেন বলে নাই এইটা। রোহান ক্ষিপ্ত নজরে তার ভাইয়ের দিকে তাকালো, তার ভাই শুধু একটা কেবলাক্রান্ত হাসি দিল। রৌনক আর শ্রাবণী নিয়ম রক্ষার্থে ওদের সাথে রওনা দিল। কুহুর মা আর সৎ বাবা চলে যাওয়ার সময় রোহানের দিকে একবার চোখাচোখি হল। ওরা কিছু বলেনি বিধায় রোহানও কিছু বলেনি। রোহান মনে মনে বলল, আপদ বিদায় হচ্ছে, এখন শুধু ফুফুর যাওয়ার পালা। কুহু হাতে বই নিয়ে ব্যস্ত পায়ে হেঁটে যাচ্ছে। রাস্তার মোড়ে এসে রোহানকে দাঁড়িয়ে থাকতে দেখে একটু থতমত খেল। কুহুকে দেখে রোহান বলল, এই সমস্যা কি, এত লেট করেছিস কেন? আর তুই পায়ে হেঁটে কেন বাসায় ফিরছিস? তোকে আমি টাকা দিয়ে এসেছি, রিকশা দিয়ে চলে আসতি। এতগুলো প্রশ্ন একসাথে শুনে কুহু একটু অপ্রস্তুত হয়ে গেল, তারপর একটা ফাঁকা ঢোক গিলে গিলে বলল, এই তো বাড়ির কাছেই তো কলেজে, তাই আর রিকশা নেইনি। তাছাড়া আজ প্রাইভেট পড়ানো ছিল, প্রাইভেট পড়াতে গেছিলাম। তোর প্রাইভেট কেন পড়াতে হবে? আমি তো আছি, যখন যা লাগবে আমাকে বলবি, আমি দিব। কেন আপনার টাকা কেন নিব? খুব সিম্পল, আমার টাকা মানে তোর টাকা। কুহু আর কিছু বলল না, এমনিতেও ওর কথা বলার এনার্জি নেই। রোহান এইটা সেইটা বলছে আর কুহু চুপচাপ শুনছে। অবশেষে ওরা বাড়িতে এসে পৌঁছাল। বাড়িতে পৌঁছাতেই যেন কুহু হাফ ছেড়ে বাঁচল। কুহু ক্লান্ত পা নিয়ে রুমে চলে গেল। রুমে ঢুকে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিয়ে তারপর পড়ার টেবিলে বসল বই নিয়ে। অনেক পড়তে হবে, কিছু চ্যাপ্টারটা শেষ করা হয়নি, এখন সেইগুলো পড়ে শেষ করতে হবে। পড়া যখন অর্ধেক তখন চারদিকে মাগরিবের আজানের ধ্বনি শোনা যাচ্ছে। কুহু বইটা বন্ধ করে চেয়ারে হেলান দিয়ে বসতেই ঘুমিয়ে পড়ল। ল্যাপটপের স্ক্রিনে কুহুর ক্লান্তি মাখা ঘুমন্ত মুখটা দেখে একটা শ্বাস ফেলল রোহান। তারপর সে তার রুম থেকে বের হয়ে কুহুর রুমে এসে কুহু কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে কম্বলটা টেনে দিল। এক গুচ্ছ চুল এসে পড়ল কুহুর মুখে। রোহান খুব সুন্দর করে সেই চুলগুলো সরিয়ে দিয়ে কপালে গাঢ় চুম্বন দিল। তারপর চেয়ারটা টেনে বসে পড়ল কুহুর নিকটে। তারপর কুহুর হাতটা টেনে ধরে বুকের বাম পাশে রেখে বলল, জানিস কুহু, কাল আমাকে কাজের সূত্রে ইন্ডিয়াতে যেতে হবে। কিন্তু এই শত্রুপুরীতে তোকে রেখে যেতে ইচ্ছে করছে না, কিন্তু চিন্তা করিস না, তোকে আমি দূর থেকেই আগলে রাখব। জানিস কুহু, তোর থেকে দূরে যাব কথাটা ভাবতেই আমার শ্বাসকষ্ট শুরু হয়, মনে হয় আমি কোন এজমা আক্রান্ত রোগী, অক্সিজেনের অভাবে মারা যাব। মন তো বলছে থেকে যেতে, কিন্তু বাহিরটা বলছে তোকে যেতে হবে। তুই তোর দায়িত্ব নিয়ে অবহেলা করতে পারিস না। ঘুমা তুই, আমি আছি তো তোর পাশে। চিন্তা কিসের, আমি থাকতে তোর শরীরে একটা কাটো টোকা ও পড়তে দিব না। আমার কুহুরানি, তোকে অনেক ভালোবাসি। জানি না কি আছে তোর মাঝে, তবে যত দেখি তোরই মুখ হারিয়ে যায় আমার সব দুঃখ। আমি পৃথিবীর সবথেকে সুখী ব্যক্তি, যাকে সেই কৈশোর কাল থেকে মন প্রাণ উজাড় করে ভালোবেসেছি, আজ তাকেই পেয়েছি। আমি খুব ভাগ্যবান রে কুহু, তোর জন্য গোটা দুনিয়ার সাথে লড়াই করতে পারব। তুই শুধুই একান্ত আমার, আমার মায়াবতী, আমার হৃদয়হরণী, আমার প্রিয়তমা স্ত্রী। তোকে অনেক ভালোবাসি রে। তোর নামে দলিল করে দিলাম নিজেকে, আর তোর সবকিছু আমি দলিল করে নিলাম আমার নামে। বাকি অংশ পরের পর্বে।